শেয়ার টেয়ার করে দেবো, সমস্যা নেই। সাউন্ড আছে? সরি, আমাদের হঠাৎ করে এই কিছুটা হয়তো প্রবলেম হচ্ছিল আর ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আমি আবারও ফিরে আসছি আপনাদের সাথে। তো আমাকে সাউন্ডটা আমার ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানায়েন, যেহেতু নতুন করে আবার সেট আপ করছি। তো আমরা এই মুহূর্তে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের পাই চার্ট। আমি বিষয়টা আবারও প্রথম থেকে শুরু করি। তো কি বলা হয়েছে যে পাই চার্ট মানে আমরা যেটা বলতেছি, পাই চার্ট মানে হচ্ছে একটা বৃত্তের মধ্যে কোনো একটা প্রতিষ্ঠানের বিভিন্ন খরচ বা আয় ব্যয় যে কোনো প্রকার তথ্যই হতে পারে, সেটা এখানে কি করা হবে, উপস্থাপন করা হবে। দেখবেন যে বাজেট তথ্যের ক্ষেত্রে কিন্তু এই পাই চার্টগুলো পত্রিকায় প্রচুর ব্যবহৃত হয় বিভিন্ন খরচের খাত দেখানোর জন্য। তো সেটা কিভাবে সমাধান করতে হয় আগে আমরা একটু দেখি তারা কি বলছে। দ্য ফলোইং পাই চার্ট শোস, নিচের যে পাই চার্টটা আছে সেটা শোস দেখাচ্ছে দ্য পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ দ্য এক্সপেন্ডিচার, বিভিন্ন প্রকারের ব্যয় এর তথ্যগুলো এখানে শতকরায় দেখাচ্ছে যে ব্যয়গুলো ইনকার্ড ইন পাবলিশিং আ বুক, একটা বই পাবলিশ করতে যে বিভিন্ন প্রকার খরচ হয় সেই খরচের তথ্যগুলো এখানে দেখানো হচ্ছে। ফাইন, এবার বলতেছে স্টাডি দ্য পাই চার্ট, পাই চার্টটাকে স্টাডি করতে বলছে ভালোভাবে, এন্ড দ্য আনসার দ্য কোয়েশ্চন বেস অন ইট, এবং তার উপর বেস করে কিছু প্রশ্নের উত্তর আমাদেরকে বের করতে বলা হচ্ছে। এইবার খেয়াল করে দেখেন আমার এইখানে কি কি দেওয়া আছে। এই যে আমাদের বৃত্তের এই অংশটুকু দেখতে পাচ্ছি যেটাকে আমরা বলি হচ্ছে বৃত্তকলা, এইখানে আমার পেপার কস্ট বাবদ 25% জায়গা দখল করে আছে। আর আমাদের এই অংশটুকু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট, এইটুকু জায়গা দখল করে আছে। আর এই দিক থেকে আছে হচ্ছে আমাদের প্রিন্টিং কস্ট, আর এইখানে আছে হচ্ছে আমাদের প্রমোশন কস্ট 10%, এই অংশটুকু আছে হচ্ছে আমাদের রয়্যালিটি কস্ট কয় পার্সেন্ট, 15%, এন্ড লাস্ট ওয়ান এইটুকু আছে হচ্ছে আমাদের বাইন্ডিং কস্ট কত পার্সেন্ট, 20%। এই তো হচ্ছে আমাদের তথ্যগুলো। এবার আসি এইখান থেকে আমাদের কি কি প্রশ্ন তারা আমাদের কাছে জানতে চাইতে পারে। প্রথম প্রশ্নটা হচ্ছে ইফ, যদি, ফর আ সার্টেন কোয়ান্টিটি অফ বুক, কিছু সংখ্যক বইয়ের জন্য যদি, দ্য পাবলিশার হ্যাজ টু পে 30,600 এস প্রিন্টিং কস্ট, মানে কিছু সংখ্যক বইয়ের জন্য যদি ওই পাবলিশার প্রিন্টিং কস্ট বাবদ 30,600 রুপি বা টাকা খরচ করে দেন, তাহলে হোয়াট উইল বি অ্যামাউন্ট অফ রয়্যালিটি টু পেইড ফর দিস বুকস, তাহলে ওই বুকগুলোর জন্যেই রয়্যালিটি বাবদ কত টাকা খরচ করতে হবে। তাহলে ভালো করে খেয়াল করে দেখেন, এইখানে আমরা একটু খেয়াল করি তো যে আমাদের প্রিন্টিং কস্ট যেটা সেটা কত দেওয়া আছে। এই দেখেন তো আমাদের প্রিন্টিং কস্ট কত পার্সেন্ট, প্রিন্টিং কস্ট 20%। ওকে, তো আমি ভাই যদি পার্সেন্টেজের কনসেপ্ট ভালোভাবে না জানেন তাহলে কিন্তু আপনার জন্য এই জিনিসটা বোঝা বেশ দুরূহ হতে পারে। কি সেটা হচ্ছে 20% মানে পার্সেন্টেজ সেম হলেও কোয়ান্টিটি ভিন্ন হইতে পারে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তার মানে বইয়ের সংখ্যা যতই বাড়ুক এবং বইয়ের সংখ্যা যতই কমুক, আমার প্রিন্টিং কস্ট বাবদ যে 20% সেটা কনস্ট্যান্ট থাকবে। বইয়ের সংখ্যা বাড়লে টাকার পরিমাণ বাড়বে, বইয়ের সংখ্যা কমলে টাকার পরিমাণ কমবে, কিন্তু প্রিন্টিং কস্ট বাবদ যে আমার 20% সেটা তো কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা বলতেই পারি আমাদের এই প্রশ্নে যে এইখানে এই যে 30,600 টাকা, এই 30,600 টাকা কি বাবদ খরচ হবে, প্রিন্টিং কস্ট বাবদ খরচ হবে। আর আমাদের গ্রাফ কি বলতেছে, প্রিন্টিং কস্ট বাবদ খরচ হচ্ছে 20%। তাহলে আমি বলতেই পারি এই যে 20%, এই 20%-এর ভ্যালুই হলো এক্স্যাক্টলি 30,600 টাকা, তাই না? এবার আসেন, আমাদের কাছে জানতে চাইছি কি তাহলে নাকি রয়্যালিটি বাবদ কত টাকা খরচ করতে হবে। তাহলে এইবার আমরা দেখি আমাদের গ্রাফে রয়্যালিটি বাবদ আমরা যে খরচটা করতেছি সেটা কত পার্সেন্ট। রয়্যালিটি বাবদ আমরা আসলে এইখানে 15% খরচ করি, বইয়ের সংখ্যা যাই হোক রয়্যালিটি বাবদ খরচ হয় 15%। তার মানে আমরা বলতেই পারি
যে আমার যদি 20%-এর ভ্যালু 30,600 টাকা হয়, তাহলে 1%-এর ভ্যালু কত বের করতে পারবো না? তো 1%-এর ভ্যালু বের করতে গেলে আমার কি করতে হবে? এই 30,000-কে 600 দ্বারা 30,600-কে আমরা 20 দ্বারা ভাগ দিলাম, 1%-এর ভ্যালু পাওয়া গেল। অতএব রয়্যালিটি কস্ট ছিল 15%, তাহলে 15%-এর ভ্যালুটা কত? এই 30,600 ডিভাইডেড 20, এটাকে আমরা 15 দ্বারা গুণ করে দিলেই 15%-এর ভ্যালু এক্স্যাক্টলি কত সেইটা এখানে বের হয়ে আসবে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে কিভাবে আসলে পাই চার্ট ব্যবহার করে প্রশ্নের সমাধান করতে হয়। খুব যে কঠিন তা কিন্তু না, সহজ কথা। এটা এক প্রকারের ম্যাথমেটিক্সেই বলা যেতে পারে, পিওর ম্যাথমেটিক্স বলা যেতে পারে, শুধু তথ্যগুলো বিভিন্ন জায়গায় উপস্থাপন করা হয়েছে। 22,950, ওকে ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে পরীক্ষার হলে কি এত লেখালেখি করবেন? পরীক্ষার হলে এই গ্রাফেই ক্যালকুলেশন করে ফেলা যাবে, এই গ্রাফেই। এই গ্রাফটাতেই আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন? ওকে, আমার 20%, তার মানে আমার 30,000 টাকা, 30,600 টাকা, এটা 20%-এর সমান, 20 দিয়ে ভাগ দিব, আমার 15%-এর সমান জানতে চাইছে, তাহলে সরাসরি 15 দ্বারা গুণ করব, তাহলে আমার রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, ওকে, নেক্সটে আসি। আমরা বুঝতে পারছি তাহলে পাই চার্ট কিভাবে আনসার করতে হয়। এবার বলছে হোয়াট is the central angle of the sector corresponding to the expenditure incurred on royalty। তার মানে দেখেন, আপনি যদি সেক্টর কাকে বলে, বৃত্তের, ওই যে বলছিলাম পাই চার্ট বুঝতে গেলে বৃত্তের সবকিছু আগে থেকে জানা থাকতে হবে। তার মানে আপনি যদি সেক্টর কাকে বলে না জানেন, তাহলে সমস্যা, আপনি বের করতে পারবেন না কত ডিগ্রি, এবং বৃত্ত কত ডিগ্রি সেটাও যদি না জানেন তাও বের করতে পারবেন না। তার মানে আমাদের বৃত্তকলা বলে একটা কথা আছে, আপনারা সবাই জানেন। এখানে খেয়াল করে দেখেন, আমাদের কাছে জানতে চাইছে কি যে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল, তাহলে কেন্দ্রে যে কোণটা তৈরি করে, কে, অফ দ্য সেক্টর কোরেসপন্ডিং টু দ্য এক্সপেন্ডিচার ইনকার্ড অন রয়্যালিটি। রয়্যালিটি বাবদ যে খরচটা এখানে দেখা যাচ্ছে, সেইটা এই পাই চার্টে কেন্দ্রে কত ডিগ্রি কোন দখল করে আছে আমাকে সেটা জানতে চাওয়া হয়েছে আমাদের কাছে। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন, কেন্দ্রে কত ডিগ্রি কোণ ধারণ করে আছে এখানে। এই যে আমার একটা সেক্টর এখানে আছে, ঠিক আছে, সেক্টর মানে বৃত্তকলা কিভাবে হয়? বৃত্তের দুইটি ব্যাসার্ধ এবং পরিধির একটা অংশ মিলে, পরিধির একটা অংশ মানে হলো চাপ বা কট, এইটুকু মিলে এই যে বৃত্তের ক্ষেত্রফলটুকু দখল করে রাখছে সেটা হলো তার বৃত্তকলা। এখন এই কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করছে আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই 15%, 20%, 25%, 20, এই সব পার্সেন্টেজ যোগ করলে কি হবে? 100%। ঠিক আছে, তো আমাদের এখানে 15%-এর জন্য কতটুকু কোণ দখল করে আছে সেটা জানতে চাইছে। তার মানে বৃত্ত কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রির 15% অংশ, 360 ডিগ্রির 15% অংশ সে কি করে রাখছে? দখল করে রাখছে। তাহলে এখন আমাকে বলেন কার কি কি আনসার আসতে পারে? আমরা একটু কমেন্টসে লেখার চেষ্টা করব যে কার কি কি আনসার আসছে। ঠিক আছে, তো আমরা সরাসরি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই বৃত্তের 360, আমি একটু এটা চেঞ্জ করে দেই, 360 ডিগ্রির 15% যেটা, সেটাই আনসার আসবে। এই কোণটুকু কত সেটা জানতে চাওয়া হয়েছে, তাহলে এই কোণটুকু হবে আমার বৃত্ত কত ডিগ্রি? 360 ডিগ্রি। তার কত পার্সেন্ট বের করলে হবে? 15%। 15% মানে কি? 15/100। এইবার কাটাকাটি করলে আমরা এখানে কত পাবো হচ্ছে 0.554 ডিগ্রি। তার মানে আমাদের এই রয়্যালিটি কস্ট এই বৃত্তের 54 ডিগ্রি জায়গা দখল করে আছে। ঠিক আছে, তার মানে এই টাইপের প্রশ্নগুলো তো ভাই কোনোভাবেই মিস করা উচিত না। এইখানে 54 ডিগ্রি আমরা পেয়ে গেলাম, ফাইন, ওকে। আমরা পাই চার্ট দেখলাম, বার চার্ট দেখলাম, এবার ডায়াগ্রাম দেখতে পারি। যে একটা আপনার কি থাকবে? টেবিল থাকবে। এই টেবিলে কিছু তথ্য দেওয়া থাকবে, ওই তথ্যের আলোকে আপনার কিছু প্রশ্নের উপর সমাধান করতে হবে। সেই তো একই গল্প, তথ্য, অবজার্ভ, কুয়েশ্চন, সমাধান, তাই না? তো এইখানে বলতেছে দ্য টেবিল বিলো প্রেজেন্ট দ্য লোন ডিসবার্সমেন্ট ডেটা ফর 5 ব্যাংকস ওভার আ 5-year পিরিয়ড। দ্যাট মিনস এই যে বিলু নিচে যে টেবিলটা প্রেজেন্ট করতেছে, সেই টেবিলে কিছু লোন ডিসবার্সমেন্ট মানে ঋণ বিতরণের, 5টা ব্যাংকের ঋণ বিতরণের তথ্য এখানে দেখানো হচ্ছে 5 বছরের। এখন বলছে as shown in the table, এই টেবিলে তাই দেখা যাচ্ছে। এখন বলছে লোন ডিসবার্সমেন্ট ডেটা অ্যামাউন্ট ইন
কোর্স অফ টাকা, যাই হোক এটা কোটিতে আছে সেটা বোঝাচ্ছে। ওকে ফাইন, আমরা একটু ডায়াগ্রামটা দেখি। ব্যাংক 2010, 11, 12, 13 সাল, 5 বছর। এখানে কয় বছর আমাদের? 1, 2, 3, 4। ওকে, এবার আসি আমাদের কি বলছে, আরো একটা বছর ছিল মেবি 5 ইয়ার। আচ্ছা যাই হোক, এখানে ব্যাংকের নামগুলো দেওয়া আছে, চিত্রা, হালদা, কীর্তনখোলা, সুরমা, তিতাস, আর এখানে টোটাল দেওয়া আছে। ফাইন, ওই 5টা ব্যাংকের টোটাল তথ্য দেওয়া আছে। এখন আমাদের কাছে জানতে চাইছে কি, ইন হুইচ অফ দ্য ফলোইং ব্যাংকস ডিড ডিসবার্সমেন্ট অফ লোন কন্টিনিউয়াসলি ইনক্রিজ ওভার দ্য ইয়ার। তাহলে আমাদের কাছে তারা বলতেছে যে নিচের কোন ব্যাংক ডিড ডিসবার্সমেন্ট, লোন বিতরণ করেছিল, অফ লোন কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে, ইনক্রিজ ওভার দ্য ইয়ার প্রত্যেক বছরই তার পূর্বের বছর থেকে ঋণ বিতরণের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে কোন ব্যাংকের, সেইটা আমাদের কাছে জানতে চাইছে। তাহলে আমার এখানে আসতে হবে। তো এইখানে দেখেন চিত্রা কি করছে, 18, তারপরে 24 উপরের দিকে, 45 উপরের দিকে, তারপরে ডাউন হয়ে গেছে না, তাহলে এইটা আমাদের আনসার না। তো বলছে যে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়া গেছে যে ব্যাংক, সেইটাই আমাদের আনসার। তো 27, 33 বৃদ্ধি পাইছে, তারপরে ডাউন হয়ে গেছে না, এটা আনসার না। এবার তিতাস দেখেন কি করছে, এইখানে 13 থেকে 19, তার মানে বৃদ্ধি পাইছে, 19, 28, 27 তাও বৃদ্ধি পাইছে, তারপরে 34, 27, তার মানে এখানেও বৃদ্ধি পাইছে। তার মানে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে তিতাস ব্যাংকটি যে লোন বিতরণ করছে তার প্রত্যেক বছরে দেখেন। তার মানে আমাদের আনসার হবে কি? তিতাস। এই যে সিম্পল কোয়েশ্চেন, আপনার কোয়েশ্চেনের জায়গাগুলো দেখে খুব বড় মনে হবে, কিন্তু আনসার খুব সহজে করা যায় এইগুলো। কেমন? ওকে, আসেন আমরা তাহলে এই টাইপের কোয়েশ্চেন অনেক দেখছি, আর না দেখে আমরা এবার কিছু নতুন টপিকে চলে আসি। এবার পিওর মেন্টাল অ্যাবিলিটি, ওই যে যেটা বলছিলাম যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যদি বিশাল একটা সমুদ্র হয়, তাহলে তার খুব ছোট্ট একটা জায়গা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির জন্য বরাদ্দ। ঠিক আছে, তো যদিও আপনার এইখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনাটাই বেশি মেন্টাল অ্যাবিলিটি থেকে সিনিয়র অফিসারে, আর এইখানে আমরা কিছু মেন্টাল অ্যাবিলিটি কোয়েশ্চেন এখন দেখব, সেটা কেমন। তো মেন্টাল অ্যাবিলিটির জন্য আপনারা যে কাজটা করবেন, শুধুই বিসিএস এর সিলেবাসটা পড়ে গেলেই হবে, যে টপিকগুলো আছে ওইখান থেকে কোয়েশ্চেন পাবেন। এবার আমরা লেটার কোডিং বিষয়গুলো একটু দেখব। কোডিং ভালোভাবে বুঝতে গেলে আপনার যে ইংলিশ আলফাবেটগুলো আছে এইগুলোর সিরিয়াল মেনটেইন এবং কার কোড কত, যেমন এ 1 নম্বরে, বি 2 নম্বরে, সি 3 নম্বরে, এইভাবে 26টি লেটার্স এর প্রত্যেকটার অবস্থান আপনার নাম্বার সহ মুখস্থ থাকতে হবে, তাহলে খুব সহজে আপনি এগুলা সমাধান করতে পারবেন। ওকে, এবার আমরা কোডিং দেখবো, তবে লেটার কোডিং, নাম্বার কোডিং না। এখানে দেখেন তারা বলছে TALE এটা সমান LATE, যদি তাই হয় দেন CAFE এটা সমান কত আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এইখানে দেখেন আমাদের পরিবর্তনটা একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই দুইটার সাপেক্ষে এই দুইটাতে যে ধরনের পরিবর্তন হয়েছে, মানে যে ধরনের পরিবর্তন বলতে কি, এইখানে আমরা এই শব্দটার থেকে এই শব্দটা তৈরি করলাম, যে পরিবর্তন করে তৈরি করছি সেই সকল পরিবর্তন যদি আমি এই শব্দটার ক্ষেত্রেও করি, তাহলে কোন অপশনটা আমার আনসার হবে সেটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা একটু এদের মধ্যে রিলেশনটা খুঁজে বের করার চেষ্টা করি, কি রিলেশন আছে। এখানে দেখেন টি, তারপরে এ, তারপরে এল, তারপরে ই, এইটাকে সমান তারা বলতেছে LATE। আপনি একটু খেয়াল করে দেখেন তো, যে এইখানে যে দুইটা শব্দ আমরা দেখতে পাচ্ছি, এই দুইটা শব্দ এর ক্ষেত্রে, দুইটা ওয়ার্ড এর ক্ষেত্রে অর্থ হোক আর না হোক, আমার অর্থের দিকে যাওয়ার দরকার নেই, কি অর্থ মিনিং করতেছে সেটা জানার দরকার নাই। দুইটার এইখানেও 4টা লেটার, এখানেও 4টা লেটার, এক। দ্বিতীয় কথা হচ্ছে এইখানে যে লেটারগুলো আছে এইখানেও সেই ঠিক সেম লেটারগুলোই আছে, জাস্ট রিঅ্যারেঞ্জ করা হয়েছে। তার মানে কি, আপনি একটু খেয়াল করেন কি ধরনের রিঅ্যারেঞ্জ হয়েছে। এটাকে যদি আমি নাম্বারিং করি 1, এটাকে 2 বললাম, এই নাম্বার 3 বললাম, এটাকে আমরা 4 বললাম। এখন দেখেন তো এইবার এল চলে আসছে, এল এখানে কয় নাম্বার পজিশনে ছিল? 3 নাম্বার পজিশনে। 3 নাম্বার পজিশনের সংখ্যাটা, লেটার্সটা এবার 1 নাম্বার পজিশনে চলে গেছে। তাহলে এই পরিবর্তনটা আমার CAFE সেটার ক্ষেত্রেও ঘটাবো। তাহলে এইখানে দেখেন আমার
3 নম্বরে কি আছে? 1 2 3 4, তাহলে এইখানে 3 নম্বরে কি আছে? f। তাহলে আমিও এখানে প্রথমে f লিখব। এবার আসেন, তারপরে এখানে কি এ হইছে, মূল সংখ্যায় এ কয় নাম্বার পজিশনে ছিল? 2 নাম্বার। তো 2 নাম্বার পজিশনের লেটারসটা এইখানেও 2 নাম্বার পজিশনে চলে গেছে। তাহলে আমরাও যেটা করব, আমাদের এই সি এ এফ ই এর যে 2 নাম্বার পজিশনে লেটার আছে সেই লেটারটাকেও আমরা আমাদের নতুন যে শব্দটার তার 2 নাম্বার পজিশনে নিয়ে আসব। ঠিক আছে, এবার আমি অপশনের দিকেও তাকাবো যে এরকম যেগুলা না সেগুলো আনসার না, তার মানে এইটা আনসার হওয়ার কোনো সুযোগ নেই, আবার এইটা আনসার হওয়ার কোনো সুযোগ নেই। কেন নেই? কারণ আমাদের এফটা এখানে দেখেন যে এল ছিল আর এখানে কি এফ হইব, আমাদের এফ হওয়ার একটা সুযোগ আছে। তার মানে আমরা কিন্তু এইটাও আনসার করতে পারি না, তার মানে বলা যাচ্ছে পুরোটা শেষ না করে আমরা এ আনসার করতে পারি। তাহলে আমার এই পুরোটুকু অ্যারেঞ্জ না করে জাস্ট আমি এফটা আইডেন্টিফাই করেই কিন্তু আনসার করে ফেলতে পারতাম। তারপরে আমি পুরোটা দেখায় দেই। এইবার দেখেন আমাদের এখানে কি টি হয়েছে, টি আসছিল কোথায়? 1 নাম্বার পজিশনে, সে এই 3 নাম্বার পজিশনে চলে গেছে। তাহলে এখানে আমার কি সি, তাহলে সি হচ্ছে 1 নাম্বার পজিশনে, সে এইখানে চলে যাবে 3 নাম্বারে সি। তারপরে লাস্টে কি ছিল? এখানে আমাদের দেখেন তো ই ছিল 4 নাম্বারে, সেও 4 নাম্বারেই আছে, মানে লাস্টই আছে, তার মানে আমার লাস্টে কি চলে যাবে? ই। তাহলে সি এ এফ ই এইটা পুট করলে এফ এ সি ই এইটা আমরা পাচ্ছি। আর ওটা কোথায় আছে? অপশন এ তে। এখন পুরোটা কি ক্যালকুলেশন করলে এত কিছু করা দরকার আছে? না, এত কিছু না করেও আপনি দ্রুত আনসার করতে পারেন। সেটা কি? সেটা যদি আপনি জাস্ট মূল প্রশ্নটার দিকে একটু খেয়াল করেন যে এইখানে টি ছিল, সেটা এল হয়েছে, ফাইন, কিন্তু এইখানে এই প্রশ্নের শেষে ই ছিল আর এই শব্দটারও শেষে ই। তার মানে আমি যেটা বুঝতে পারছি শেষের লেটারের কোনো পরিবর্তন হবে না। তাহলে এইখানে শেষের লেটারটা কি আছে? ই আছে। তাহলে এইটাকে কুট করলে যে নতুন শব্দটা হবে তার শেষে মাস্ট বি ই হবে। এবার আমি দেখি তো অপশনে যেথায় ই আছে সেটাই আনসার, এখানে ই নাই, এখানে ই নাই, এখানে ই নাই, তার মানে কেবল অপশন এ তে ই আছে, তাহলে ওইটি আনসার। তো পুরাটা না করেও কিন্তু আমরা খুব দ্রুত এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে পারি। ওকে, আমরা একটু দেখি কে কি ধরনের আনসার করেছেন। আমরা পরের কোশ্চেনটাতে আসি। এইটার আনসার কি হবে সবাই একটু কমেন্টসে জানানোর চেষ্টা করবেন। আশা করি যে এইগুলো এখন পারবেন, খুবই সহজ, জাস্ট ওইগুলোর মুখস্থ থাকলেই হয়। অনেকে আনসার করেছেন এফএসসি, মিস্টার আলম সাহেব, নাইমা বলেছেন, ওকে ফাইন, আচ্ছা সুমি বলেছেন এফএসসি, তিতাস বলেছিলেন। ওকে, আসেন আমরা পরে যাই কি বলছে। ইফ দ্য ওয়ার্ড NATION ইজ রিটেন এস OCWMMMTT, যদি এইটা লেখা যায় তাহলে হাউ ক্যান COUNTR would be written in the court, তাহলে তার ওই লাস্টের শব্দটার কোড কি হবে? আবার বলতেছি এইগুলোর অর্থ ডাজেন্ট ফ্যাক্ট, আমার অর্থবোধক শব্দ হইতে হবে না, ঠিক আছে? আমরা কোডটা দেখব। এখানে আমাদের কি আছে দেখেন তো, NATION, এইটার কোডটা হইছে কি, এটাকে লেখা গেছে OCWMTT। এখন এইখানে যে পরিবর্তন, এই শব্দটা থেকে আমরা যখন এই শব্দটা প্রডিউস করলাম তখন যে ধরনের পরিবর্তন ঘটছে আমাদের ওইখানে যেটা আমাদের কাছে জানতে চাইছে আলটিমেটলি আনসার হিসাবে, যে COUNTR এইটাকেও আমরা পরিবর্তন করব, তাহলে যে নতুন শব্দটা পাবো সেইটা কি হবে? তার মানে এইখানে যা করছে এখানেও তাই করবে। একটু খেয়াল করে দেখেন, এইখানে আমরা প্রথমে ছিল N, এইটা এখানে হয়ে গেছে কি ও। এটা কেমন করে হলো? তার মানে বোঝা যাচ্ছে এন এর পরে ও হয় সিরিয়ালি, ক্রোনোলজিক্যালি যদি আমরা যাই, তার মানে এইখানেও তো তাই হওয়ার কথা, এইখানেও আমরা তাই করি। তো সি আছে, তাহলে সি এর ঠিক পরের লেটার্সটা কি হওয়া উচিত? সি ডি। তার মানে এইখানে আমার প্রথমে কি হবে? ডি হবে, এটাকে যখন আমি পুট করতে যাব। তাহলে যে অপশনে ডি নাই সেটা প্রথমে ডি নাই, সেগুলো আনসার হবে না। তাহলে যেহেতু সবগুলো অপশনে ডি আছে তার মানে আমার আবার সামনে যেতে হবে। এবার দেখেন তো এইখানে এ ছিল, সে পরিবর্তন হইয়া এখানে হয়েছে কি সি। তার মানে কি বোঝা যাচ্ছে? এর পরে হওয়ার কথা ছিল বি, তো বি না হইয়া একটা মিস দিয়া হয়েছে কি সি। তাহলে এইখানেও তাই করি, ওর পরে আমার কি হওয়ার কথা? ওর পরে হওয়ার কথা হচ্ছে পি, তার মানে পি না হইয়া সিরিয়ালি পি কিউ হবে। তার মানে এইখানে হবে কি কিউ। এবার পুরাটাও করার দরকার নেই, আবার অপশনের দিকে তাকান যে ডি কিউ কি একবার আছে না একাধিকবার আছে? আমরা দেখতে পাচ্ছি যে ডি কিউ কি আছে, একবারই আছে, তাহলে এটি আনসার। আর কোথাও যাওয়া দরকার নাই, বাকিগুলো মিলায় সময় নষ্ট করার দরকার নাই। বুঝা গেল কিনা?
ঠিক আছে, এইগুলাই কিন্তু আপনারা এইবার পাওয়ার সম্ভাবনা বেশি। আসি একটু দেখি কে কে আছেন আমাদের সাথে। মালিগাঁও ব্রাঞ্চে নিলেন এক টানা 4 ঘন্টা ক্লাস, আপনার এখন অনলাইনে ভাই রেস্ট নিন আপনি। আচ্ছা মেহেদি মাসুম, থ্যাংক ইউ ভাই। একটানা মালিবাগে আজকে 4 ঘন্টা ক্লাস নিয়ে 7টায় শেষ করে 7:15 আবার অনলাইনে দাঁড়িয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই, আমি হয়তো এই জিনিসগুলো দেখাইতে পারছি না, আপনারা যদি এই মুহূর্তে লাইভে সবাই থাকেন তাহলে কিন্তু এই জিনিসগুলো এখন বুঝে নিতে পারবেন ক্লিয়ারলি। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমি টানা এই কয়েকদিন যাবত মিরপুর, মিলক্ষেত এবং মালিবাগ 4 ঘন্টা করে ক্লাস নিয়ে যাচ্ছি, জাস্ট যাতে করে আপনারা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা একটু বুঝে যাইতে পারেন এবং ওইভাবে পরীক্ষা অ্যান্সার করতে পারেন। বাহ, সবাই নিলয় বলেছেন ডিএক্স, ওকে ফাইন। সুমি বলেছেন রাইট, ওকে। বেনজির আহমেদ, বেনজির আলম, আচ্ছা আপনিও ভালো বলেছেন, রাইট, আপনারটাও রাইট। এবার এই কোয়েশ্চেনটা দেখি কি বলছে, যে ইফ আ সার্টেন কোড AWAKE is written as ZBZJB, তাহলে how is FRIEND written in code? আশা করি এটা পারার কথা। দেখেন এটা কোথায় আসছে একটু খেয়াল করে দেখেন, কোথায় পরীক্ষায় আসছে, কোন পরীক্ষায় আসছে, জাস্ট এটা একটু দেখেন। তার মানে আপনি বলতে পারেন যে এই যে কোডিং এর প্রশ্ন পরীক্ষায় আসবে, আমি যে বর্গ গলায় বললাম সেটার প্রমাণটা কি? বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2015 সালে কোয়েশ্চেন ছিল এটা। ঠিক আছে, তো এবার আসি এইখানে। এরপরে দেখেন জেড হয়েছে, তাই না? আমি আর এইবার পুরাটা না লিখলাম, এরপরে এখানে কি হয়ে গেল? জেড। তার মানে কি সরাসরি বিপরীত লেটারটা হইল না? আমরা যে ইংলিশ আলফাবেটগুলো লিখি সিরিয়ালে যদি লিখে যায় তাহলে এর বিপরীতে পড়বে কি? জেড। তার মানে বিপরীতটা করা হচ্ছে। তো এইখানের ক্ষেত্রেও এফ এর ক্ষেত্রেও আমরা কি করব? এফ এর বিপরীতে কোনটা আসে সেটা বসাবো, আর ওইভাবেই আমরা কি পেয়ে যাব? আনসারগুলো পেয়ে যাব খুব দ্রুত। ঠিক আছে, এটা আমাকে কমেন্ট সেকশনে লিখবেন নিশ্চয়ই। আমি এটা আপনাদের জন্য রেখে গেলাম, এটা অবশ্যই ভালো করে পড়া, এটা আনসার করতে পারবেন আশা করছি। আচ্ছা আসলে আমরা তাহলে আরো একটা দেখি, আরো কিছু আছে কিনা। আচ্ছা এখানে কি বলছে দেখেন, যে এই টাইপের প্রশ্নগুলো বেশি আসার সম্ভাবনা। কি বলছে? ইফ যদি ইংল্যান্ড ইজ রিটেন এস 1 2 3 4 5 2 6 and ফ্রান্স ইজ রিটেন এস 7 8 5 2 9 1, তাহলে হাউ ইজ গ্রিস রিটেন? তাহলে GREECE এইটা এর কোড কি হবে আমরা সেটা একটু জানতে চাই। সবাই আশা করি পারবেন, লিখতেও পারবেন। আর এই ক্লাসগুলো যারা আমরা করতে পারি নাই, মিস করে ফেলছি ক্লাসগুলোতে, আমাদের অফলাইন অনলাইন ক্লাসগুলোতে, তারা অবশ্যই এই লাইভটা দেখে নেন, আপনাদের কিন্তু পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সবাই কমেন্টস করতে থাকেন আনসার কি হবে। এবার একটু খেয়াল করে দেখেন যে কি ধরনের পরিবর্তন হয়েছে। এইখানে ENGLAND এইটাকে লেখা গেল কেমন করে? এরকম একটা সংখ্যা দিয়া। তাহলে আমরা অন্তত এইটা যাতে বুঝতে পারি আসলে এখানে কি রিপ্রেজেন্ট করতেছে। এই যে ই এর কোড রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে 1, আর এখানে এন এর কোড রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে 2, এখানে জি এর কোড রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে 3, এখানে এল এর কোড রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে 4, আর এখানে এর কোড যেটা সেটা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে 5, আর এখানে এন এর কোড রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে 2, এবং ডি লাস্ট ওয়ান ইজ 6। এই হচ্ছে এইখানে আমাদের কোডগুলো তামিন করছে। এখন এইখানে এইটা বোঝা যাচ্ছে যে ই মানে 1, এন মানে 2, এটা কি আদৌ সত্য কিনা? তার জন্য আমার আরো একবার দেখাইতে হবে, সেম ক্যাটাগরিটা আরেকবার যদি হয় তাহলে পরের আনসারটা করতে পারবো। এবার আসেন পরে কি বলছে দেখি। এরপরে আরো একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি, FRANCE। এইটার কোড হিসাবে কি লেখা হয়েছে খেয়াল করে দেখেন। এফ এর কোড তারা দিয়ে দিচ্ছে এখানে কত? এফ এর কোডটা দিয়ে দিচ্ছে 7, আর এর কোডটা তারা বলতেছে এখানে 8, এর কোড এই শব্দের ক্ষেত্রে রাখছে তারা কত? 5, এইখানে এন এর কোড এই শব্দের ক্ষেত্রে রাখছে হচ্ছে তারা 2, আর সি এর কোড এখানে রাখছে হচ্ছে 9, ই এর কোড এখানে রাখছে হচ্ছে 1। যদি তাই হয়, এইবার আমাদের কাছে তারা যেটা জানতে চাচ্ছে সেটা হচ্ছে GREECE এইটার কোড কি হবে? ওকে, এবার একটু ভালো করে খেয়াল করেন আমরা কি করতে পারি। এইখানে দেখেন জি এর নাম্বার কোডটা কত হবে। আমরা একটু দেখি তো জি কোথায় আছে। আমরা জাস্ট ওই জায়গাটা একটু অবজার্ভ করার চেষ্টা করি যে আমাদের এখানে জি কোথায় আছে। জি এই হচ্ছে আমাদের জি,
এবার বলেন আমাদের এই জি এর কোড কত, এখানে জি এর কোড এখানে বোঝা যাচ্ছে 3, তার মানে জি এর কোড যদি 3 হয় তাহলে আমাদের প্রথমে এখানে কি বসবে, এই জায়গায় যেটা বসবে সেটা হচ্ছে আমাদের 3 এখানে বসাইতে হবে। তার মানে আমার 3 কি একাধিক অপশনে আছে, আছে, তাহলে আমার আরো একটু সামনে যেতে হবে, পুরাটা করার দরকার নেই, আমাদের আরো একটু সামনে যেতে হবে। তো আরেকটু সামনে যদি যাই তাহলে আমরা একটু দেখি তো পরে কি আছে। আর তো আর কোথায়, আর এখানে নাই, কোথায় আছে, এখানে। আপনি একটু খেয়াল করে দেখেন তো আর এর কোডটা এখানে কত রিপ্রেজেন্ট করতেছে, আর এর কোড এখানে কি আমাদের কি রিপ্রেজেন্ট করছে, 8 রিপ্রেজেন্ট করছে কিনা আর এর কোড। তার মানে যেখানে আর আছে সেখানে আমরা কত বসাবো, 8 বসাবো, তাই না? তার মানে আমরা এখানে বলতেই পারি যে এই জায়গায় আর এর রিপ্লেসে তার নিচে আমরা লিখবো হচ্ছে কত, 8। এখন 3 8 কি একাধিকবার আছে, একাধিকবার আছে, তার মানে আমাদের আনসার এইটাও হবে না, এইটাও হবে না, বি আর সির মধ্যে কোনো একটা কিছু হবে। তাহলে এইবার আমরা শেষের থেকেও করে আসতে পারতাম হয়তো, তাহলে আরো আগেও পাওয়া যেত, কোনো সমস্যা নেই। এবার ইর ক্ষেত্রে আসি, ইর কিট কোথায় আছে, ইর কোড হচ্ছে 1, মানে ইর এইখানেও 1 এইখানেও 1, তার মানে ওই অবশ্যই হওয়া উচিত, আদারওয়াইজ কিন্তু হবে না। কারণ এইখানে ইর কোড যদি 1 রিপ্রেজেন্ট করে, ওইখানে গিয়ে যদি আরেকটা রিপ্রেজেন্ট করে, তাহলে এটা সিকোয়েন্সই হবে না, এটা কোডিংই হবে না, ঠিক আছে? ওইটা প্রমাণ করার জন্য তো তাই করছে। তাহলে আমি বুঝতে পারছি যে ইর কোডটা আসলে কত, 1, তাহলে এখানে হবে কি ই এর রিপ্লেসমেন্টে 1 বসাবো। তাহলে এরকম কি একাধিকবার আছে না, তাহলে আর আমার বাকিটা যাওয়ার দরকার নাই। আমরা বুঝতেই পারছি আমাদের আনসার আসলে কি হবে, আমাদের আনসার হবে অপশন বি, ঠিক আছে? তাহলে বাকিগুলো কি হবে 1, তারপরে সি এর কোড কি হবে 9, আর ই এর কোড তো 1 আমরা আছে দেখতেই পাচ্ছি। তাহলে এটা কিন্তু আমরা শেষের থেকেও যদি আসি তাহলেও আমার মোটামুটি সময় লাগবে, ঠিক আছে? যেহেতু একাধিকবার 1 আছে, আবার কি আছে 9 আছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই টাইপের প্রশ্নগুলোও কিন্তু আপনি পরীক্ষায় পাওয়ার সম্ভাবনা খুব বেশি। ওকে, নিলয় বলেছেন রাইট, সুমি বলেছেন ইয়েস ফাইন, নাইমা ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি রাইট, উন্মোচনের প্রতিক্ষণ কি সুন্দর নাম, বা সুন্দর, ফাইন। প্রীতি বলেছেন অপশন বি ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আর কে কে আছেন সবাই একটু কমেন্টস করেন এবং শেয়ারটা প্লিজ ক্লাসটা শেয়ার করে দেন এবং মেনশন করে দেন আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে, নিশ্চয়ই যাতে করে সবাই মিলে দেখতে পারে। আমি বলছি আজকের এই মুহূর্তের ক্লাসটা মেন্টাল এবিলিটির যে অংশটা, অ্যানালিটিক্যাল এবিলিটির ক্ষুদ্রতম অংশ, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পাবেন। কি কি প্রশ্ন পাইতে পারেন, কোন টপিকের প্রশ্নগুলো পাইতে পারেন, আমি সবগুলো আপনাদের সাথে আজকে আলোচনা করব, যে পরিমাণ সময় লাগুক না কেন। সবাই একটু ক্লাসটা শেয়ার এবং মেনশন করেন প্লিজ। আসি আমরা পরে দেখি কি বলতেছে। এবার নাম্বার কোডিং এ আসি, আমি সবগুলা ক্লাসিফাই করে দিব আলাদা আলাদা করে, সব হজবরল অবস্থায় নিয়ে আসতেছে না। তো নাম্বার কোডিং এর ক্ষেত্রে বলতেছে ইফ যদি লেটার ক্যাট স্ট্যান্ড ফর 314, তো লেটার ক্যাট যদি 314 এইখানে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, তার নাম্বার যদি এইটা হয়, আর বিএডির নাম্বার তাহলে কত হবে, বিএডি স্ট্যান্ড ফর হোয়াট নাম্বার, তাহলে বিএডি কি স্ট্যান্ড করবে এখানে আপনি একটু চিন্তা করে দেখেন তো। আমরা সি এর ভ্যালুটা কি বলতে পারি, সি এর কোডটা 3 বলতে পারি এখান থেকে, আবার এর কোডটাকে আমরা কি বলতে পারি 1 বলতে পারি এখানে, আবার ডি এর কোডটা আমরা কি বলতে পারি 4 বলতে পারি এখানে। ঠিক যদি তাই হয় তাহলে বি এ ডি এইটার কোড কি হওয়া উচিত, খুব ভালো করে খেয়াল করেন, খুবই ইজি কোয়েশ্চেন। এখানে বি, তাহলে বি এর কোড আমার আগে বলা আছে, এখানে কি আমাদের বি আছে না, তাহলে আমি কি বুঝবো, আমরা কি এটা বুঝতে পারছি না যে ইংলিশ অ্যালফাবেট যেগুলো আছে তার সিরিয়ালটা এখানে মেনটেন করা হয়েছে, ক্রনোলজিক্যালি গেছে একদম সিরিয়ালি। তার মানে এ বি সি যদি আমি লিখি, এ বি সি ডি ই এফ ডট ডট যদি লিখি, তাহলে একের কোড এখানে কত হয়, এর কোড এখানে কি হয়, এর কোডটা হয় হচ্ছে 1, তাই না? এর কোডটা হবে হচ্ছে এখানে 1, কেমন? আর বির কোড কি হবে 2, সির কি হবে 3, ডির কি হবে 4, ইর কি হবে 5, এফ এর কি হবে ইত্যাদি ইত্যাদি। বুঝতে পারছি তাই মেনটেন করছে কিনা। সি 3 নম্বরে, হ্যাঁ 3 নম্বরে, এ 1 নম্বরে, এ 1 নম্বরে, ডি 4 নম্বরে, হ্যাঁ 4 নম্বরে, তো এখানেও তাই হবে। তাহলে এইখানে আমরা বি মানে 2 নম্বর পজিশনে আছে, বি মানে আমাদের এখানে কয় নাম্বার পজিশনে আছে 2 নাম্বার, তার মানে তার কোড কি হবে 2। তাহলে যে অপশনে 2 আছে প্রথমে সেইগুলো আনসার হতে পারে, তার মানে আমার এ আর বি আনসার হওয়ার সুযোগ নেই, ঠিক আছে? এবার আসি এর কোড কত, এর কোড 1, তার মানে এখানেও কি হবে 1, তার মানে 2 1 কোথায় আছে 2 1, তার মানে 2 1 একাধিক, তার মানে আলটিমেটলি পর্যন্ত যাই, ডি মানে কত 4, ইয়েস হয়ে গেল। আমাদের আনসার হচ্ছে কি অপশন সি। এই টাইপের কোশ্চেনগুলোই কিন্তু আপনারা পাবেন বলে রাখলাম, ঠিক আছে? আসেন আমরা পরে দেখি।
এবার BC stand for 6, CD stand for 12, দেন DE stand for what? খুব মজার কোশ্চেন কিন্তু, হ্যাঁ দেখে মনে হচ্ছে আচ্ছা এটা কেমন করে সম্ভব, কিন্তু খুবই সিম্পল কোশ্চেন। এখানে একটু খেয়াল করে দেখেন, BC এই দুইটা স্ট্যান্ড 6 মিন করে, আবার এই B আর C কোনো একটা অপারেশন করে এই 6 পাওয়া গেছে, আর সি আর ডি এইখানে যে অপারেশন করে 6 পাওয়া গেল, বি আর সি কে যে অপারেশনের মাধ্যমে 6 পাওয়া গেল, ঠিক সেম অপারেশনের মাধ্যমে যদি সি আর ডি সমান 12 পাওয়া যায়, তাহলে ঠিক সেই একই অপারেশনের মাধ্যমে আমরা যদি করি ডিই, তাহলে তার ভ্যালুটা কত হবে আমাদের কাছে সেটা জানতে চাইছে। এবার একটু খোঁজার চেষ্টা করি যে বি আর সি কি করলে 6 হয় আর সি আর ডি কি করলে 12 হয়। আচ্ছা এটা চিন্তা করেন তো, যে এটা ইংলিশ অ্যালফাবেটের সিরিয়ালি বি 2 নম্বরে আছে, আর ইংলিশ অ্যালফাবেটের সিরিয়ালি সি 3 নম্বরে আছে, তাহলে 2 আর 3 কি করলে 6 করা যায়? আপনি কি বুঝতেছেন যে এই দুইটাকে গুণ করলে 6 করা যায়? আচ্ছা এই গল্পটা যে এইখানে হইছে সেটা কি পরেরটাতেও হয় কিনা দেখেন, যদি হয় তাহলে ওই গল্পটাও ডি এর ক্ষেত্রেই খাটাবেন। তাহলে এইখানে সি আছে কয় নাম্বার পজিশনে অ্যালফাবেটের? এ বি সি ডি, আমরা বলতে পারি এ বি সি 3 নাম্বার পজিশনে আছে, ঠিক আছে। আর ডি কয় নাম্বার পজিশনে আছে? 4 নাম্বার। তাহলে 4 আর 3 গুণ করলে কি 12 হইছে? তার মানে এই পাশে যে ঘটনা ঘটছে ওই পাশেও তাই ঘটছে। তাহলে আমি বলতেই পারি এখন আমার কাছে যেটা জানতে চাইছে, ডি এবং ই অপারেট করলে কি হবে, এইদিকে যা করছেন ওইখানেও তা করেন। এবার বলেন আমরা এই ডি ইংলিশ কয় নাম্বার বর্ণ? 4 নাম্বার। এই ই কয় নাম্বার বর্ণ? 5 নাম্বার। ওইখানে কি গুণ করছিলেন না, এইখানেও গুণ করে দেন, তাহলে কত হবে? 20। তার মানে এর ভ্যালুটা কি হবে? 20। তাই তো, এই টাইপের প্রশ্ন। এখন যারা আজকে প্রথম দেখতেছেন এই টাইপের প্রশ্ন, বলেন তারা কি মজা পাচ্ছেন কিনা? ওকে, আলম বলেছেন 20, নীলয় 20 বলেছেন, সুমি 20 বলেছেন, ওকে, রিজবি হাসান 20 বলেছেন, জান্নাতুল নাইমা 20 বলেছেন, ওকে, ছোটন আপনিও 20 বলেছেন, প্রীতি, ওকে ফাইন। তার মানে আপনারা এই বিষয়গুলো খুব সহজে বুঝতে পারছেন। এইবার আপনারা এইটা কতটুকু ভালো পারবেন সেটা একটা ব্যাপার। তারা বলছে ইফ যদি এ সমান 26 হয়, সান সমান আপনার 27 হয়, তাহলে সি আর টি সমান ওয়াট? বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2016 সালের কোয়েশ্চেন ছিল এটা। এটা বেশ কঠিন একটা প্রশ্ন। এটা অনেকের পারা কঠিন হইতে পারে, যদি বিগত সালের প্রশ্ন করতে গিয়ে মুখস্থ করে ফেলেন সেটা ভিন্ন বিষয়। তো এই টাইপের ম্যাথগুলো কিভাবে করতে হবে আপনি একটু চিন্তা করেন, এখানে একটু অবজার্ভ করেন তো, যে এ সমান কিভাবে 26 হওয়া যায়, কোনভাবে 26 বানানো যায়। এত ইংলিশ বর্ণমালার 1 নাম্বার পজিশনে আছে, তাহলে তার কোড তো 1 হওয়ার কথা। তো আপনার কি চিন্তা করতে হবে? তো 26 হইল কিভাবে সম্ভব? আপনার এইটা যাতে মাথায় আসে, আপনি যদি এ বি সি ডি সিরিয়ালি লিখে যান, তাহলে আপনার শেষ বর্ণটা হলো কত? জেড। তো প্রথম দিক দিয়া এর কোড হয় 1, আর শেষের দিক দিয়া তার বিপরীত কোড যেটা সেটা হয় কত? জেড, আর তার কোড সংখ্যায় কত? 26। তার মানে বোঝা যাচ্ছে এ এর বিপরীতে যে সংখ্যাটা আছে জেড, যে লেটারটা আছে, তার নাম্বার কোড যেটা সেটাকে এ রিপ্রেজেন্ট করছে। তার মানে এ এর বিপরীতে 26 কত? 26 না 24? ও আচ্ছা হ্যাঁ 26, লেটার তো 26টা, ওকে ফাইন। তার মানে এর বিপরীত কত? 26। আর যদি জেড হইতো তাহলে কিন্তু 1 হইতো। ওইখানে এ না এ সমান 26 বলে না দিও যে আমার এখানে জেড সমান বলতো, তাহলে আমি কি বলতাম? অবশ্যই 1 বলতাম, ঠিক আছে। মানে এই প্রেক্ষাপটে, ওকে। তাহলে এইখানে যে গল্পটা হইছে এইখানেও কি তাই হইছে কিনা দেখি তো, যে বিপরীত সংখ্যাগুলো দিয়া দেখেন আপনার এস এর বিপরীত কোড কত, ইউ এর বিপরীত কোড কত, এন এর বিপরীত কোড কত। তো এই জিনিসগুলো যাতে আপনারা সহজে মনে রাখতে পারেন, তার জন্য আপনারা যাতে সুবিধা হয়, তার জন্য আমরা একটা গ্রাফও কিন্তু লাস্টে দিয়ে রাখছিলাম, এখানে আছে কিনা জানি না, যাই হোক। তো ওইটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলেও এখানে ওদের বিপরীত কোডগুলো যদি যোগ করে দেই, তাহলে আমরা কত পাবো? 27। ঠিক একইভাবে সিএটি যেটা আছে এইটার বিপরীত কোডগুলো যদি আমরা যোগ করে দেই, তাহলে আমাদের আনসারটা কত হবে। তাও আপনি এখানে দেখেন যে সি এর বিপরীতে কত আসে, এর বিপরীতে তো 26 আসবেই, টি এর বিপরীতে কত আসবে, এইগুলা যদি এবার যোগ করে দেই তাহলে কিন্তু আমাদের আনসার চলে আসে। তো এখানে অনেকেই কি আনসার করেছেন? 57, ইয়েস 57 হতে পারে, ইয়েস হবে 57। কারণ এগুলো যদি আমরা উল্টো করে যোগ করে দেই তাহলেই কিন্তু আমরা এখানে 57 পেয়ে যাব। ওকে আচ্ছা, আর কে 57 আর কার আসছে একটু দেখি। 57 কি আরো কেউ আসছে কিনা?
57, আরো কেউ 57 বলেছেন, রাইট? ওকে, আচ্ছা, রাইট। 57 যারা যারা বলেছেন সবাই ঠিক, সবারটাই রাইট আনসার। যারা যারা 57 বলেছেন যে আমরা আসলে কিভাবে 27 পাবো, সেটা যদি পেয়ে যায় তাহলে হয়। ওকে, আচ্ছা, এবার আসেন আমরা পরে দেখি কি বলছে, যে ইফ 194 মিনস AID, তাহলে BEFF মিনস হোয়াট, সেটা আমাদের কাছে জানতে চাইছে। তাহলে এখানে দেখেন আমাদের 1 মানে এখানে কি A, তার মানে A এর কোড হচ্ছে 1, 9 মানে হচ্ছে কি I, তার মানে I এর কোড, I হচ্ছে ইংলিশ বর্ণমালার 9 নম্বর বর্ণ। ঠিক একইভাবে D হচ্ছে ইংলিশ বর্ণমালার 4 নম্বর বর্ণ। ঠিক তাই যদি হয় তাহলে BEFFM এর মান কত? তো B মানে কত? ইংলিশ 2 নম্বর বর্ণ, তাহলে এখানে হবে 2। তাহলে সবগুলো অপশনে 2 আছে। তারপরে কি E হলো ABCDE, কয় নাম্বার? আমরা যদি সিরিয়ালি যাই 5 নাম্বার। তাহলে 2 এর পরে কত হবে? 5। তাহলে এমন কি একাধিক আছে? না, আমরা একটাই পাচ্ছি। তাহলে আমরা যদি মনে করি পরে যাব না, না গিয়েও আমরা FF, তার মানে 66, M না কিন্তু, M হলো মিনসের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আমাদের আনসার হবে কি 2566। ওকে, আমরা একটু দেখি কে কে এটা আনসার করতে পেরেছেন। ওকে, 57। আচ্ছা, এরপরে আসি, এগুলো এখন সেম একই ক্যাটাগরির, আমি আর বারবার একই জিনিস না দেখাই। এবার আমরা নাম্বার সিরিজে আসি। এটা থেকে তো মাস্ট বি আপনি প্রশ্ন পাবেনই নাম্বার সিরিজ থেকে। এখানে কিছু একটা নাম্বারিং এর কিছু সিরিজ দেওয়া থাকবে, কোনো একটা মিসিং থাকবে, আমাকে সেটা বের করতে হবে। এখানে বলছে হোয়াট কামস নেক্সট ইন দ্য সিরিজ, এই সিরিজের পরবর্তী সংখ্যাটা কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। দেখেন এই সিরিজগুলো যখন ক্যালকুলেশন করতে যাব, তখন এইটা কিন্তু আমরা যে কোনোভাবে অথর ওই প্রশ্নকর্তা যে কনসার্ন নিয়ে তৈরি করছে, আপনি সেটা কত দ্রুত ধরতে পারেন, এটাই হচ্ছে এখানে মূল কাজ। তার মানে এই ক্ষেত্রে আমরা এই পদগুলোর মধ্যে বিভিন্ন প্রকার ম্যাথমেটিক্যাল টার্ম চিন্তা করব, যোগ করব, বিয়োগ করব, ভাগ করব, গুণ করব, বর্গ করব, 1 বিয়োগ 2 বিয়োগ এরকম করব, ঘন করব, বর্গ, বর্গমূল ইত্যাদি বিভিন্ন প্রকার অপারেশন করে এটা বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে এটার আনসার কে কি করতে পারেন দেখি। এখানে দেখেন 2 এর পরে কি হয়েছে? 6 হয়েছে। 6 এর পরে কত হয়েছে? 12। তারপরে কত হয়েছে? 20। তারপরে কত হয়েছে? 30। এভাবে যদি চলে পরেরটা কত হবে? তো দেখেন এখানে আমাদের কি ধরনের পরিবর্তনটা আসছে। 2 এর পরে 6 হয়েছে, তার মানে পার্থক্য কত? 4। 6 এর পরে 12 হয়েছে, তার মানে পার্থক্য কত? 6। তারপরে 12 এর পরে 20 হয়েছে, তার মানে পার্থক্য কত? 8। আপনি একটু খেয়াল করে দেখেন তো, প্রত্যেকটা পার্থক্য 2 2 করে আগাইতেছে। 4 এর সাথে 2 যোগ করলে 6 পাইতেছেন, 6 এর সাথে 2 যোগ করলে 8 পাইতেছেন, তাহলে 8 এর সাথে 2 যোগ করলে কত পাবেন? দেখেন 10 পাবেন। দেখেন ওর পরের পার্থক্যটা কি 10 আসে কিনা? 10 আসছে। তাহলে এই 10 এর সাথে যদি আমরা আরো 2 যোগ করি তাহলে কত হবে? 12। তার মানে এই 30 এর সাথে যদি আমরা 12 যোগ করে দেই, 30 এর সাথে যদি আমরা 12 যোগ করে দেই, তাহলে যেটা পাবো সেটাই তো আমার পরের সংখ্যা হওয়ার উচিত। তার মানে 42। এমন কিছু আছে অপশনে? আমরা অপশন বি তে দেখতে পাচ্ছি, তাহলে ওইটাই অ্যান্সার হবে। এই যে টাইপের বিভিন্ন সিরিজগুলো, সেই সিরিজগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে। আচ্ছা, অনেকেই 42 খুব সহজে আনসার করে ফেলতে পারছেন। ওকে, নিরয়, তারপর ওকে মৌ বলেছেন 42, থ্যাংক ইউ। আসলে আমরা তাহলে নেক্সটে দেখি কি আছে। উইচ নাম্বার কামস নেক্সট ইন দ্য সিকোয়েন্স, এই সিকোয়েন্সের নেক্সটের নাম্বারটা কত হবে আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এই বিষয়টা খুব ভালোভাবে মাথায় রাখবেন, এই টাইপগুলো একটু বেশি আসতে পারে। আপনার একটা সিকোয়েন্সের মধ্যে 2টা সিকোয়েন্স খোঁজার চেষ্টা করবেন। তাহলে যদি আপনি নর্মালি না পান, দেখেন আপনি নর্মালি চিন্তাটা করবেন কি, নর্মালি আপনার চিন্তা হবে যে এদের মধ্যে গ্যাপ দেখি তো সেম আছে কিনা, 1, তারপরে কত 0, না গ্যাপ সেম নাই, তার মানে আমার এই অ্যাপ্রোচে আগালে হবে না। এবার যোগ করে সেম হয় না, ভাগ বা গুণ করে সেম হয় না, তার মানে এই অ্যাপ্রোচে আমরা যাচ্ছি না। তাহলে আমাদের যেটা যাইতে হবে, এইখানে একটা সিরিজের মধ্যে 2টা সিরিজ খোঁজার চেষ্টা করি। তাহলে আমরা কি করব? এরকম করে সিরিয়ালি মার্কিং করব। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের 7 নাম্বার সংখ্যাটা কত সেটা জানতে চাইছে। তাহলে জোড় সংখ্যকগুলোকে একটা সিরিজ চিন্তা করব, আর বিজোড় সংখ্যক অবস্থানগুলোকে আরেকটা সিরিজ চিন্তা করব। আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা যদি 1 এর পরে কোথায় যাওয়ার কথা, 1 এর
একের পরে 3-এ কি আছে 0, তাহলে কি ধরনের পরিবর্তন হয়েছে একটু খেয়াল করে দেখেন তো। এখানে আমরা 0 এবং 1 বিয়োগ করি, যদি -1 করে দিই তাহলে তো 0 পাওয়া যাচ্ছে। এবার দেখি তো 3-এর পরে বিজোড় সংখ্যার পজিশন কত 5, তাহলে 5-এ কি পড়ছে -1। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি 0 থেকে যদি -1 করে দেই, 0 থেকে যদি আমি -1 করে দেই, তাহলে যেটা আমরা এখানে -1 করেছিলাম 1 থেকে 1 মাইনাস করে 0 পাইছিলাম, এবার 0 থেকে -1 করে দিলে কি পাচ্ছি -1 পাচ্ছি কিনা, হ্যাঁ এটা তো মেনটেন করতেছে। তাহলে 5-এর পরে কি হবে 7 নাম্বার পজিশন, তাহলে 7 নাম্বার পজিশনটি কি হবে, এই যে এখানে -1 আছে তার সাথে আরেকটা -1 করে দিই, তাহলে কি আসে -2। এবার আমি দেখি তো যে আসলে কি আমার অপশনে -2 আছে কিনা, ইয়েস আমার অপশনে কি আছে -2 আছে, তাহলে অপশন বিটাই হবে কি আমাদের আনসার। তার মানে নর্মালি যদি আমরা না পাই তো একটা সিরিজের মধ্যে দুইটা সিরিজ আমরা খোঁজার চেষ্টা করবো। সপ্তকন্যা -2, ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি রাইট। নাইমা বলেছেন 42, ঠিক আছে। সুটন সাহেব বলেছেন 42, ওকে আগের কোয়েশ্চেন ঠিক আছে, নিলয় তো বলে দিচ্ছেন। আসেন তাহলে আমরা পরে আসি, দেখি কি আছে। আচ্ছা আমরা আর না দেখি, এই ধরনের অনেকগুলো নাম্বার সিরিজে এখানে আছে যে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে এটা আমরা এখানে বলছি। একটু ডিফারেন্স টাইপের আরেকটা কোয়েশ্চেনে যাই। এইবার তারা বলতেছে ইফ যদি think one number is wrong, আপনি চিন্তা করেন এইখানে একটা নাম্বার ভুল, is wrong in the series, চিন্তা করেন যে এই সিরিজটার মধ্যে একটা নাম্বার কি আছে ভুল আছে। এবার what should that number be, তাহলে ওই ভুল নাম্বারটা কত সেটা খুঁজে বের করতে বলা হয়েছে। তার মানে এই সিরিজ যেভাবে নরমালি আগানোর কথা সেভাবে যদি আগাই তাহলে এখানে একটা নাম্বারিং ভুল আছে, সেই ভুল নাম্বারটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। আই রিপিট, ভুল নাম্বারটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা একটু এখানে সিকোয়েন্সটা দেখি তো। আমাদের 1 নাম্বার পজিশনে আছে 2, আবার 1 নাম্বার বিজোড় পজিশন হলো আমাদের 3, 1 বাড়ছে, 3-এর পরে একটা বাদ দিয়ে এখানে 4, 1 বাড়ছে, তার মানে এইভাবেই চলতেছে, 1 বেড়ে বেড়ে যাবে, 5, 1 বাড়ছে, তারপরে 5-এর পরে তো আমাদের কি হওয়ার কথা ছিল, 5-এর পরে তো 1 বেড়ে এখানে তো 6 হওয়ার কথা ছিল, তারপরে 6-এর সাথে 1 যোগ করলে পরেরটা ঠিকই 7 হয়েছে। আমরা কিন্তু আমাদের ভুল যে নাম্বারটা এই সিরিজে আছে সেটা খুঁজে পেয়ে গেছি, সেটা কি 5। তার মানে হওয়ার কথা ছিল 6 কিন্তু হয়েছে কি 5। তার মানে আনসার কিন্তু 6 না, রাইট করতে হবে এটা জানতে চাই নাই, জানতে চাইছে কোন সংখ্যাটা ভুল আছে সেইটাই বের করতে বলছে। তার মানে 5 ভুল আছে, আনসার আমাদের কি হবে 5। আশা করি বুঝতে পেরেছেন। তো অনেকে হয়তো কমেন্টস করেও ফেলেছেন। ওকে, মৌ বলেছেন যে 5, প্রীতি বি বলেছেন, জান্নাত বি বলেছেন, আচ্ছা সবাই ঠিক আছে, প্রীতি আবারও বি বলেছেন পরের কোয়েশ্চেন, রাইট। এবার আসি আমরা পরে দেখি কি আছে। এইবার সিম্বল সিরিজ, সিম্বলের কিছু সুন্দর সুন্দর সিরিজ আছে কিন্তু সেইগুলো আপনার পরীক্ষায় আসতে পারে। এখানে দেখেন কি ধরনের সিম্বলগুলো আছে, অনেকে হয়তো এখানে বোর্ডে দেখা যাচ্ছে না। এখানে একটা ছোট্ট করে সার্কেল আছে, এখানে একটা বড় করে সার্কেল আছে, তারপরে একটা ছোট করে সার্কেল, ডার্ক সার্কেল, একদম এটা আবৃত করা আছে। ওকে, তারপরে এইখানে একটা ত্রিভুজ আছে, আবৃত ত্রিভুজ, ঠিক আছে। তারপরে একটা বড় ত্রিভুজ আছে যেটা কিনা আবৃত না, অনাবৃত। আবার এইখানে একটা অনাবৃত ছোট ত্রিভুজ আছে। তার মানে আমরা এই দুইটা সিকোয়েন্সে যেটা বুঝতে পারছি সেটা হলো একটা ছোট বৃত্ত, তারপরে একটা বড় বৃত্ত হবে, তারপরে বৃত্তটা কি গাঢ়। আর পরে দেখতে পাচ্ছি এই যে একটা ট্রায়াঙ্গেল হলো, ত্রিভুজ হলো, ত্রিভুজটা গাঢ়, তারপরে একটা বড় ত্রিভুজ হলো, তারপরে এটা আবার গাঢ় না, আবার একটা ছোট ত্রিভুজ হলো, এটাও গাঢ় না। তার মানে সেম চিত্র থাকবে, সহজ কথায় সেম স্ট্রাকচারের চিত্র থাকতেছে। এবার পরে কি দেখেন, পরে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটা বর্গ, এটা কিন্তু অনাবৃত। তাহলে এইখানে একটা বড় বর্গ হবে, সেটা অনাবৃত হওয়া উচিত, মানে 1 নাম্বার সিকোয়েন্সের মতো, প্রথমে অনাবৃত, তারপরে বড়, তারপরে একদম আবৃত করা। এইখানে আবার তাহলে ছোট একটা বর্গ হওয়া উচিত, যেটা আবার কি থাকবে, একদম ডার্ক থাকবে, আবৃত করা থাকবে, তাই না? এইরকমই তো হওয়া উচিত, বা এইরকমই চিন্তা করা উচিত যে এই টাইপেরই কিছু একটা হতে পারে। এবার আমরা অপশনগুলোতে দেখি তো এখানে কি আছে। এখানে বর্গ বর্গ ঠিক আছে কিন্তু ডার্ক না, তার মানে আমি 1 কে আনসার বলতে পারি না। 2 যেটা দেখতে পাচ্ছি এখানে বড় বর্গ আর একটা ছোট বর্গ এবং সেটা ডার্ক হইতে হবে, আমাদের চাওয়াটা কিন্তু তাই ছিল, খেয়াল করে দেখেন। তার মানে আমরা বলতে পারি আমাদের 2 যেটা সেটাই আনসার, দ্যাট মিনস আমাদের অপশন বি যেটা সেটা আনসার হবে। খুব মজার কিন্তু, ঠিক আছে। ওকে, আসলে আমরা পরে যাই। সুমি বি বলেছিলেন, ফাইন। নেক্সটে আসি। এইবারও খুব মজার একটা
আমরা চিত্রের সিরিজ দেখতে পাচ্ছি। কি বলছে দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট হোমোলোগাস, মানে একই জাতীয় না কোনটা, আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। এইটা বেস্ট ক্রিটিক্যাল হইতে পারে আপনাদের জন্য। যারা এই জিনিসগুলো একটু না জানি, খেয়াল করে দেখেন, আমার প্রথম যে গ্রাফ চিত্রটা আছে সেই চিত্রটা আছে হচ্ছে এইভাবে, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার প্রথম চিত্রটা আছে এইরকম করে, আমি একটু গাঢ় করে দিছি যাতে বুঝতে পারেন। এই হচ্ছে আমাদের প্রথম চিত্রটা। এবার 2 নম্বর চিত্রটা আমার আবার এইভাবে গেছে, ঠিক আছে, 2 নম্বর চিত্রটা আমার এইভাবে গেল, ফাইন। এবার আসি আমাদের 3 নম্বর চিত্রটা কেমন করে গেছে। 3 নম্বর চিত্রটা পরে আবার এইভাবে গেল, 3 নম্বর চিত্র যেটা সেটা আমার এইভাবে গেছে, ফাইন, ভালো করে খেয়াল করেন। আবার 4 নম্বর চিত্র যেটা সেটা আবার এইভাবে গেছে। এখন এই যে চিত্র, এই চিত্রগুলোর মধ্যে কোন চিত্রটা ভিন্ন ক্যাটাগরির আমাদের কাছে, মানে একই ক্যাটাগরির না, 4টার মধ্যে 3টা একই ক্যাটাগরির, আরেকটা ভিন্ন, সেই ভিন্ন কোনটা আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে, আপনাদের কি এইটা জানা আছে কিনা যে ঘড়ির কাঁটার দিকে সবসময় লেফট সাইড বা বাম সাইড, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে, দ্যাট মিনস এন্টি ক্লকওয়াইজ, সেটা সবসময় রাইট সাইড হবে। এইটা যদি আপনি রিয়েলাইজ করতে না পারেন তাহলে কিন্তু এই সকল কোয়েশ্চেন খুব সহজে ধরতে পারবেন না। তো এবার আসি, আমরা এইখানে একটু দেখার চেষ্টা করি তো, যে প্রথম যে চিত্রটা সেই চিত্রটা এইভাবে গেল, ওকে, পরের চিত্রটার মধ্যে কি ধরনের পরিবর্তন আসছে একটু দেখি। চিত্রটা এইভাবে ছিল, পরে আবার এটা উল্টে গিয়ে এইরকম হয়ে গেল। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে চিত্রটা এই স্ট্রাকচারে ছিল, সে এই স্ট্রাকচার থেকে এই দিকে ঘুরে গেল, ঘুরে গিয়া এই দিকে যদি ঘুরে যায়, আপনি যদি এইভাবে এই দিকে ঘুরে দেন তাহলে এই অংশটা সোজা হয়ে যাবে, আর এই যে হেলানোটা এটা এইভাবে হেলে যাবে। তার মানে আমরা যেটা বুঝতে পারছি, প্রথম যেটা দেখতে পাচ্ছি, প্রথমটা দেখে অনুমান করতে পারছি যে 1 নম্বর চিত্রটা 2 নম্বর পজিশনে যখন গেল তখন সে আসলে ক্লকওয়াইজ ঘুরতেছে, তার মানে কি ঘড়ির কাঁটার দিকে চিত্রটা ঘুরতেছে। এবার 2 নম্বর চিত্রটাকে যদি এবার আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরাই, তাহলে 2 নম্বর চিত্রটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরাই, ঘড়ির কাঁটার দিকে মানে কি এইভাবে যদি ঘুরাই, হ্যাঁ, ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরাই, তাহলে এই সোজা অংশটা এইবার এইভাবে থাকবে না, হ্যাঁ, এইভাবে থাকবে, এবং এই অংশটা, এই হেলানোটা এইভাবে চলে আসবে। তার মানে আমরা এইটা বলতে পারছি 2 নম্বর চিত্র যেটা সেও ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, 2 নম্বর চিত্র যেটা সেটাও অফকোর্স ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাই না? তো ঘড়ির কাঁটার দিকে যদি 2 নম্বর চিত্র ঘুরে, তাহলে 3 নম্বর চিত্র যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে তার স্ট্রাকচারটা কেমন হবে। এবার আসেন, আমরা 3 নম্বর যে চিত্রটা আছে সেটাকেও যদি আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরাই, তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরাই তাহলে কেমন হওয়ার কথা, এই যে অংশটা, এই অংশটা আমাদের ঘুরে এইভাবে যাবে, আর এই হেলানো অংশটা এইটা, দ্যাট মিনস এইরকম হওয়ার কথা কিনা। দেখেন, এটা যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরে দিতে পারি, আমি একটু আবার বলতেছি, তাহলে কি ধরনের পরিবর্তন হবে। এই অংশটা যদি ঘুরে যায় তাহলে এইটা ঘুরে গেলে আমাদের এই অংশে আসবে, এবং সেটা যদি এই দিকে ঘুরে দিই তাহলে এটা ওই পাশে চলে যাওয়ার কথা। তার মানে সমস্যা যেটা হচ্ছে, এই চিত্রটা আসলে সেইভাবে ঘুরে নাই, সেটা ঘড়ির কাঁটার দিকে না ঘুরে সে এইখানে দেখা যাচ্ছে এন্টি ক্লকওয়াইজ হয়েছে। তার মানে এইটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে নাই। তার মানে আমাদের 4 নাম্বার যে চিত্রটা আছে, এই 4 নাম্বার চিত্রটাই এখানে ভিন্ন রকমের চিত্র, যেটা কিনা আগের যে চিত্রগুলো ছিল তার থেকে বিপরীত ডিরেকশন নির্দেশ করছে। তার মানে সেম জিনিস না, ভিন্ন জিনিস। তাহলে এইখানে ভিন্নটাই হচ্ছে আমাদের কয় নাম্বার, ভিন্নটা হচ্ছে আমাদের এখানে 4 নাম্বার কোয়েশ্চেন। তার মানে 4 নাম্বার যদি আমাদের এখানে ভিন্ন হয় তাহলে এইটা কখনোই আনসার হচ্ছে না, আনসার হচ্ছে এইটাই যেটা আমাদের বলছে যে একই না, তার মানে 4 নাম্বারটাই আনসার। তাহলে আমাদের অপশন 4 এটা হবে হচ্ছে আনসার। ওকে, এবার আমরা একটু দেখি, অনেকেই এটা আনসার করতে পেরেছেন। রীতা আক্তার 4 বলেছেন, প্রীতি ডি বলেছেন, স্বপ্নকন্যা 4 বলেছেন, ওকে, বেনজির 4 বলেছেন, রীতা আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সিম্বলগুলো ঝামেলা, সিম্বলগুলো ঝামেলা, তাই না? আচ্ছা, আসেন আমরা পরে দেখি। এবার ফাইন্ড দ্য মিসিং ওয়ান, আমরা মিসিং ওয়ানটা খুঁজে বের করার চেষ্টা করব এখানে। তো এখানে আমাদের একটু কারেকশনের ব্যাপার আছে, যেটা এখানে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এইখানে 5, 9,
তারপরে এখানে 4, তারপরে এটা 19 হয়েছে, ফাইন। তারপরে 90, তারপরে এইখানে একটা ওয়াট চিহ্ন, এটাই জানতে চাওয়া হয়েছে, এখানে ছিল 20। তারপরে একটা যেটা হবে এটা 70, আর এইখানে হচ্ছে 5, আর এখানে হচ্ছে 20। তাহলে দেখেন এইখানে এই জায়গাটায় কি ধরনের পরিবর্তন হয়েছে, আর সেম পরিবর্তনটা কি এই জায়গায় হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে ওই পরিবর্তনটাই এইখানে ঘটান, তাহলে অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এটা কি করতে পারি দেখেন, আমরা যদি 59 থেকে এখানে 19 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি, 40 পাচ্ছি। এখন 40কে কি করলে 4 হয়, 40কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 4 হয় কিনা, ইয়েস 4 হয়। তাহলে বুঝতেই পারছি এই দুইটা সংখ্যাকে বিয়োগ করে বিয়োগফলকে 10 দিয়ে ভাগ করলেই রেজাল্ট চলে আসতেছে। এটা কি এইখানে হইছে, যদি এইখানে হয় তাহলে আমি কিন্তু এখানে তাই করব। তো এইখানে দেখি তো 70 থেকে 20 বিয়োগ করে দেই, তাকে আমি 10 দিয়ে বিয়োগ ভাগ করে দিই, দেখি 5 পাই কিনা। ইয়েস, 50কে আমি 10 দিয়ে ভাগ করলে কি পাচ্ছি, 5। তার মানে নিঃসন্দেহে বলতে পারি এই গল্পটা এইখানে ঘটাবো। তার মানে 90 থেকে 20 বিয়োগ করব, তার থেকে আমি কি দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করব। তাহলে দেখেন কত থাকে, 70, তাকে 10 দিয়ে ভাগ দিলে কত হয়, 7। তার মানে এই জায়গায় আমার অবশ্যই কি হবে, 7 হবে। আনসারটা কি 7 অপশনে আছে, ইয়েস অপশন এ তে আমরা 7 দেখতে পাচ্ছি। কেমন, ওকে আসেন আমরা পরে দেখি। এবার মিসিং আমাদের জানতে চাচ্ছে ফাইন্ড দা অড আউট, মানে এখানে আমার সবগুলো একই জিনিস, একটা জিনিস ভিন্ন, সেটা বের করতে বলছে। তো 41, 43, 47, 53, 61, 71, 73, 81। তার মানে আমরা এই পর্যন্ত যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এগুলো সব প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, এরা সব প্রাইম। আর একমাত্র 81 যে সংখ্যাটা সেটাই হচ্ছে এখানে আমাদের যৌগিক সংখ্যা। তার মানে এইটাই হচ্ছে এখানে ব্যতিক্রম, ওইটাই আমাদের আনসার হবে। ওকে, আসলে আমরা পরে দেখি। Find out the odd one from the given option which is different from others. এইখানে আমরা কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি, শব্দ দেখতে পাচ্ছি। এই শব্দগুলোর মধ্যে একটা হচ্ছে ভিন্ন জিনিস, সেটা কি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। দেখেন লিওপার্ডস, তারপরে আমরা দেখতে পাচ্ছি জাগুয়ার্স, তারপরে আমরা দেখতে পাচ্ছি রাইনোসেরাস, আর কি দেখতে পাচ্ছি, টাইগার্স। তার মানে আমরা যেটা বুঝতে পারছি লিওপার্ডস এবং জাগুয়ার্স এবং টাইগার্স এরা কিন্তু একই ক্যাটাগরির প্রাণী, মানে ভাগ জাতীয় প্রাণী এরা। আর এইখানে আমরা অপশন সি যেটা দেখতে পাচ্ছি এইটাই হচ্ছে এখানে ভিন্ন, ঠিক আছে, এটা কিন্তু ভাগ জাতীয় প্রাণী না। তার মানে এই যে টাইপের কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই টাইপের যত ধরনের প্রশ্ন হতে পারে। রীতা বলেছেন 81, আগেরটা ঠিক আছে। ছুটন বলেছেন 7, ওকে এটা আগের কোশ্চেন, তাহলে এইটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আসলে আমরা পরে দেখি কি আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লিস্ট লাইক দ্য আদার, তার মানে নিচের কোন অপশনটা সবচেয়ে কম মিল আছে সেইটা বের করতে বলছে। তার মানে এইখানে 4টার মধ্যে 3টা প্রায় একই ক্যাটাগরির, একটা হচ্ছে ভিন্ন, সেটা বের করতে বলছে। দেখেন প্রথমে কি বলতেছে, এতে অপশন এতে আমাদের বলতেছে হচ্ছে কিউব। কিউব মানে আমরা কি বুঝি, কিউব মানে হলো যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সমান এমন ঘনবস্তু, যেটাকে আমরা বলি হচ্ছে বাংলায় ঘনক। তার মানে ঘনক। অপশন বি তে আমরা কি দেখতে পাচ্ছি, স্ফিয়ার। স্ফিয়ার মানে আমরা কি জানি, স্ফিয়ার মানে হলো গোলক। যারা হাই স্কুল লাইফে গোলক নিক্ষেপ খেলছিলেন চিন্তা করে দেখেন, ওইটাকেই বলা হয় স্ফিয়ার। তার মানে এইবার সিতে দেখি, সিতে আমরা দেখতে পাচ্ছি কি, পিরামিড। তো পিরামিডের শেপ তো আমরা সবাই জানি, তো সাপোজ এই হচ্ছে একটা পিরামিডের কথা যদি চিন্তা করি। আবার অপশন ডিতে কি বলছে, অপশন ডিতে তারা বলতেছে কি বলছে, সার্কেল। এই হচ্ছে সার্কেল। তাহলে ডিফারেন্ট ফিগার এখানে কোনটা বলেন তো, ডিফারেন্ট ফিগার এখানে কোনটা? স্বপ্নকন্যা মৌ বলেছেন সার্কেল, প্রীতি বলেছেন ডি, জান্নাতুন নাইমা বলেছেন ডি। এইটা বলা যাচ্ছে তাই না, সহজ লাগছে। ইয়েস, এই টাইপের প্রশ্নগুলোই পাবেন। এবার বলতেছেন পিরামিড হচ্ছে এখানে ভিন্ন, একজন বললেন হুসাইন পিরামিড ভিন্ন বললেন। আচ্ছা রাইট, আমরা দেখি তাহলে কারটা রাইট হয়। সবাই ঠিকঠাক বলেছেন, কেউ আবার ভুলও বলেছেন। আপনি একটু চিন্তা করেন, এই ঘনক এবং এই স্ফিয়ার এবং এই পিরামিড, এদের যে ডাইমেনশন,
এদেরকে বলা হয় থ্রি ডাইমেনশন। থ্রি ডাইমেনশন যার মাত্রা তিনটা, যেটাকে আমরা বলি সলিড সলিড জিওমেট্রি বা ঘন জ্যামিতি। সলিড জিওমেট্রি, জিওমেট্রি শেপ, সলিড জিওমেট্রি বা ঘন জ্যামিতি। একমাত্র এই সার্কেলে আছে যেটা হচ্ছে টু ডাইমেনশন বা দ্বিমাত্রিক। তার মানে এই হচ্ছে এখানে ভিন্ন, আর বাকি সবই হচ্ছে একই ক্যাটাগরির। কেমন? আশা করি বুঝতে পেরেছেন। অপশন সি বলেছিলেন অনেকে আনসার, অপশন সি না অপশন ডি আনসার। এমডি রাসেল ইসলাম ডি বলেছেন, রাইট। নাইমা সি বলেছেন, বুঝতে পারছেন সি কেন না। রিতা ডি বলেছেন, ফাইন। এবার আসি আমরা পরের কোয়েশ্চেনগুলোতে আসি। দেখেন এত সিম্পল কোয়েশ্চেন, তাও কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারছিলাম না। কেন? তার মানে আমাদের ওই জ্যামিতিক জ্ঞানটা যদি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারতাম তাহলে কিন্তু হয়ে যেত। এবার আমরা একটা হুইচ নাম্বার রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক, তো এইখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এইখানে কোয়েশ্চেন মার্কে কি হবে আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। কেমন? তো আপনি এইখানে একটু চিন্তা করেন যে কি ধরনের পরিবর্তন হচ্ছে। 4-এর পরে 6 হয়েছে, আর এইখানে 2 আছে, তাহলে 4 এবং 6 এর পার্থক্য কত? 2 বলা যায়। আবার দেখেন 6 আর 9 এর পার্থক্য কত? 3, তাহলে এখানে 3 দিছে। আবার 3 আর 1 এর পার্থক্য কত? 3 আর 2 এর পার্থক্য কত? 1। তার মানে বুঝতে পারছি সমস্যাটা আসলে এখানে কিভাবে সমাধান করতে হবে। দেখেন 19 আর 9 এর পার্থক্য কত? 10। আবার দেখেন এইখানে 3 এবং 10 এর পার্থক্য কত? 7। তাহলে বুঝতে বাকি নাই 7 আর 1 এর পার্থক্য যেটা, সেটাই আনসার হওয়ার কথা। কত? 6। তাহলে অপশনে আমাদের 6 আছে কোথায়? অপশন বি তে। এই যে টাইপের কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমি আবারও বলতেছি এই টাইপের কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে যাব। ঠিক আছে, আসেন আমরা পরে দেখি মেন্টাল এবিলিটির এই টাইপের কোশ্চেনগুলো। আচ্ছা, এটার আনসার হয়তো অনেকে দেন নাই, আমি পরে দেখি কি আছে। এই যে এই টাইপের কোশ্চেনগুলো, হোয়াট উইল বি দ্য নাম্বার ইনসাইড সেকেন্ড সার্কেল, এই সেকেন্ড সার্কেলে কি নাম্বার হবে আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। তো কি পরিবর্তন হইতে পারে? দেখেন এই প্রথম সার্কেলে যে ঘটনাটা ঘটানো হয়েছে বা যে প্যাটার্নটা মেনটেন করা হয়েছে, আবার 3 নাম্বারেও যদি সেই একই প্যাটার্ন মেনটেন হয়, আর সেই প্যাটার্নটা যদি ধরতে পারি আর সেইটাই আমরা অ্যাপ্লাই করব হচ্ছে এইখানে, তাহলেই কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে। আমরা একটু চিন্তা করি, আমাদের কোয়েশ্চেন মার্কটা কোথায় আছে? সার্কেলের মিডিলে। তাহলে সার্কেলের মিডিলে এইখানে 1 আছে, এইখানে 1 আছে, সেটা কিভাবে হয়েছে সেটা একটু খোঁজার চেষ্টা করি, তাহলে আমরা এই কাজটা এখানে করতে পারবো। দেখেন আমি যদি এইখানে ভাগ করি 7-8-এ, আড়াআড়ি যদি ভাগ করি, লম্বভাবে যদি ভাগ করি, তাহলে 7-8-এ কত? 56। আর এইভাবে যদি আমরা ভাগ করি 9 নং কত? 81 আসে, এবং ওদেরকে যদি বিয়োগ করি তাহলে কত আসে? 1 আসে। আচ্ছা, আমি 1 পাইলাম, যেটা আমার এখানে মিডিলে 1 আসছে। তার মানে টপ টু বটম বিয়োগ করলাম না, টপ টু বটম ভাগ করলাম, লেফট টু রাইট ভাগ করলাম, ভাগ করে ভাগফলগুলো আমরা ডিফারেন্স করলাম, 1 পাইছি। এখন এই প্যাটার্নটা আমার কি 3 নাম্বারেও মেনটেন করছে? যদি করে তাহলে ওইটাই করব এখানে। তো এবার দেখেন আমরা যদি এইভাবে ভাগ করি তাহলে আমাদের এখানে কত? 9, 18। আচ্ছা, আর এখানে কত হয় ভাগ করলে? 3 নং 27, আর আমাদের এখানে 4, 3। হ্যাঁ, তাহলে আমরা যেটা পাচ্ছি 4 আর 3 এর পার্থক্য কত? সেই তো একই আসছে, রাইট। তাহলে এই ঘটনাটা আমরা এইখানেও ঘটাবো। তাহলে এইখানে আমাদের 3 12 কত? 36, আর হচ্ছে আমাদের 9 দুগুণে 3 নং কত? 27। তার মানে আমরা যদি 3 বিয়োগ করি তাহলে 12 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 9। ইয়েস, এবার আমি দেখি অপশনে 9 আছে কিনা। তার মানে অপশন এতে আমরা কাকে পাচ্ছি? 9 কে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা বুঝতে পাচ্ছি টপ টু বটম ভাগ করব, লেফট টু রাইট ভাগ করব, ভাগ করে বিয়োগ করব, মিডলেরটা পাবো। তো এইখানে আমরা তাই করছি। ঠিক আছে, তো এটা করলে আমাদের রেজাল্টটা চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। প্রীতি আহমেদ 9 বলেছেন, ওকে। আমাদের হুসাইন 9 বলেছেন, জান্নাতুল এ বলেছেন, রাইট। আসেন আমরা পরে দেখি কি আছে। তো আশা করি এই সেম প্যাটার্নে একই টাইপের এই ধরনের বিভিন্ন ওয়েতে আমরা চিন্তা করে আনসার বের করব। তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো থেকে এবার একটু বেরিয়ে আসি নতুন একটা টপিকে, সেটা হচ্ছে রাউটিং অ্যান্ড ডিরেকশন। খুবই ইম্পর্টেন্ট, মাস্ট বি এখান থেকে প্রশ্ন পাবেন। একদম 100% বলে দিচ্ছি যে এই টাইপগুলো থেকে অবশ্যই প্রশ্ন পাবেন। কি বলছি একটু দেখি তো, যে এ অ্যান্ড বি স্টার্ট ওয়াকিং ইন অপোজিট ডিরেকশন। এ আর বি তারা নাকি অপোজিটে
তেসে, ফাইন। এবার বলতেছে এ কাভার 3 মাইলস, এ 3 মাইল গেল, বি কাভার্স 4 মাইল, বি গেল হচ্ছে 4 মাইল। দেন এ টার্ন, তারপরে এ টার্ন করলো এন্ড ওয়াক 4 মাইলস, এন্ড বি টার্নস লেফট এন্ড ওয়াক 3 মাইলস। হাউ ফার ইজ ইচ ফ্রম স্টার্টিং পয়েন্ট? কিছুই বুঝতে পারেন না অনেকেই, এত কিছু। তো এই টাইপের ম্যাথগুলো করতে গেলে আপনার অবশ্যই দিক আইডেন্টিফাই করতে হবে আগে। তার মানে আপনি যদি একটা গ্রাফের কথা চিন্তা করেন যে কোন দিকে দক্ষিণ পশ্চিম, এটা যদি পূর্ব পশ্চিম না মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য এটা বেশ কঠিন একটা ব্যাপার, ঠিক আছে? তো আমরা জানি মানচিত্রের নিচে কি থাকে সাউথ, তার বিপরীতে কি হবে নর্থ, এইটা করা যায়, কিন্তু ইস্ট ওয়েস্ট অনেকের প্রবলেম হয়ে যায়। তো সেটা মনে রাখার একটা টেকনিক আছে, আপনি চাইলে এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন। সেটা হচ্ছে এই যে নিউজ শব্দটা আছে না, চারদিকে থেকে প্রাপ্ত খবর নিউজ, এই নিউজ শব্দটাকে আপনি জেড শেপের মতো করে সাজান, তাহলে দেখবেন আপনার এই পূর্ব পশ্চিম নিয়ে যে ঝামেলা আছেন সেটা পড়বেন না। আপনি খেয়াল করে দেখেন, প্রথমে আছে কি নিউজ, এন, তাহলে এনটা আমরা এখানে রাখলাম, এন এখানে রাখলাম। এবার আমরা এইভাবে জেড শেপের মতো করে, পরে কোথায় আসি এখানে, তাহলে এন এর পরে কি আছে ই, তাহলে এখানে আমরা ই রাখবো। তারপরে আবার এইভাবে চলে আসি, তাহলে আমার সিরিয়ালি কি আসছে ডাব্লিউ, তাহলে এখানে ডাব্লিউ রাখবো। আর আমরা এইভাবে এবার নেমে যাই, তাহলে এখানে কি হবে, লাস্টে আছে এস, তার মানে এখানে কি হবে সাউথ। তার মানে আমরা যাতে করে দিকটা ভুলে না যাই তার জন্য এই অবস্থাটা অবশ্যই মেনটেন করব, বা এই ওয়েটা মেনটেন করতে পারি। এবার আসি আমাদের প্রশ্নে কি বলছে, একটা একটা করে সমাধান করি। তারা বলছে এ অ্যান্ড বি স্টার্ট ওয়াকিং ইন অপোজিট ডিরেকশন। তাহলে ধরেন যে এইখান থেকে এই পজিশনটা থেকে দুইজন ব্যক্তি, একজন এ আর একজন বি, একে অন্যের বিপরীত দিকে যাওয়া শুরু করলো, ফাইন। তাহলে একজন যদি এই দিকে যায় বি, আরেকজন তাহলে কোন দিকে যাচ্ছে, তার বিপরীত দিক। তার বিপরীত দিক বলতে কোন দিকে, ঠিক এদিকে যাচ্ছে, কে এ এখানে চলে আসছে। এখন আর কিন্তু এই জায়গায় এ নেই। এরপরে কি বলতেছে, এ কাভার্স 3 মাইলস, তার মানে এ এদিক দিয়ে গেল 3 মাইল, এন্ড বি কাভার্স 4 মাইল, আর বি এদিকে গেল 4 মাইল। এবার আসেন, দেন এ টার্ন রাইট, তাহলে এ এই মুখী হয়ে আছে, তাহলে তার রাইট কোন দিকে, উপরে, তার মানে এইবার এ উপরের দিকে টার্ন করলো, ঠিক আছে? তো এ আর এখানে নাই, এ চলে আসছে এই মুহূর্তে এই পজিশনে। এরপরে কি বলতেছে, এন্ড এবং ওয়াক্স 4 মাইল, এবং সে কয় মাইল গেল, 4 মাইল গেল। এন্ড বি টার্ন লেফট, তার মানে বি এই মুখী হয়ে আছে, তাহলে তার লেফট কোথায়, উপরের দিকে, তার মানে বি এইবার এইখানে চলে গেল, তার মানে বি আর এই মুহূর্তে এখানে নাই, সে এখানে চলে আসছে, ফাইন। এখন তারপরে কতটুকু গেল, এন্ড কাভার 4 মাইল, তার মানে এ 4 এবং বি টার্নস লেফট এন্ড ওয়াক 3 মাইলস, এবং বি গেল হচ্ছে 3 মাইল। এবার আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে হাউ ফার ইজ ইচ ফ্রম, হাউ ফার কতটুকু দূরত্ব, ইজ হয়, ইচ প্রত্যেকের, ফ্রম থেকে, কোথা থেকে, স্টার্টিং পয়েন্ট শুরুর জায়গা থেকে। তাহলে যাত্রার প্রথম স্থান থেকে বা শুরুর স্থান থেকে, শুরুর স্থানটা ছিল এইটা, এই স্থান থেকে প্রত্যেকের দূরত্বটা এই মুহূর্তে কত, তো এই স্থান থেকে এর দূরত্ব হলো এতটুকু, এই স্থান থেকে বির দূরত্ব হলো এতটুকু। এখন সেটা কিভাবে বের করবো, আমার ক্লাসগুলোতে আমি অনেকবার বলেছি। এখানে দেখেন সমকোণী ত্রিভুজ, তার মানে সবাই নিশ্চয়ই মনে আছে 3, 4, 5 সমকোণী ত্রিভুজ, 3, 4, 5 সমকোণী ত্রিভুজ, তার মানে উভয়ই স্টার্টিং পয়েন্ট থেকে 5 মাইলস দূরে আছে। ইয়েস, খুবই মজার কোশ্চেন, এইগুলাই কিন্তু পরীক্ষায় নিঃসন্দেহে পাবেন, ঠিক আছে? ওকে, এই ডিরেকশনের কোশ্চেনগুলো অবশ্যই পাবেন। আচ্ছা, অনেকেই 5 আনসার করেছেন। আসেন আমরা তাহলে নেক্সটের দিকে যাই। যদি আপনি বেশি পরিমাণ শেয়ার করে থাকেন, বেশি পরিমাণ মেনশন করে থাকেন, তাহলে আপনার জন্য স্পেশাল সাজেশন আসবে, আপনার ইনবক্সে এমনি চলে যাবে, ঠিক আছে? আর পরীক্ষার আগে আমার সাজেশন সম্পর্কে আপনাদের অনেকেরই বেশ ভালো ধারণা আছে। তো আশা করছি ক্লাসে যত বেশি পার্টিসিপেন্ট হবে, আমি আরও অনেক কিছু আছে, এইগুলো জাস্ট দেখে গেলেও আপনি পরীক্ষার হলে খুব দ্রুত অ্যাপ্লাই করার একটা সুযোগ কিন্তু আছে। ওকে, দেখি তাহলে কে কতটা শেয়ার, কে কতটা মেনশন করতে পারেন, এবং পার্টিসিপেন্ট কত বাড়াইতে পারেন। এবার সেম আরেকটা কোয়েশ্চেন দেখেন, এই সেম বলতে একটু ডিফারেন্স। আমির ওয়াজ ফেসিং সাউথ, মানে আমির সে কোনমুখী হইয়া বাসার থেকে বেরোচ্ছে, ফেস সাউথমুখী হইয়া।
হি টার্ন রাইট, তারপরে সে রাইটের দিকে টার্ন করলো, মোড় নিল, অ্যান্ড ওয়াক্স 20 মাইলস, এবং 20 মাইল হেঁটে গেল। দেন তারপর হি টার্নস রাইট অ্যাগেইন, সে আবার রাইটের দিকে টার্ন করলো, অ্যান্ড এবং ওয়াক্স 10 মাইলস, এবং সে আরও 10 মাইল গেল। ফাইন। দেন তাহলে হি টার্নস রাইট অ্যাগেইন, তারপরে নাকি সে দেন তারপর হি টার্ন রাইট অ্যাগেইন, সে আবার রাইটে গেল, অ্যান্ড এবং ওয়াক্স 60 মাইলস, আরও 60 মাইল হাঁটলো। ফাইন। ইন হুইচ ডিরেকশন ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট? তে শুরু থেকে বর্তমানে তার যে অবস্থাটা সেটা শুরু থেকে কোন মুখী হয়ে আছে, শুরু থেকে এই মুহূর্তে যে তার অবস্থানটা সেটা কোন মুখী হয়ে আছে সেটা জানতে চাওয়া হয়েছে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনি কখনো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যান তাহলে কিন্তু আপনি একমুখী হয়ে যাবেন, হয়তো পশ্চিমে, হয়তো পূর্বে, হয়তো দক্ষিণে, যদি আপনি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যান কোথাও। আর যদি আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যান সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অফকোর্স যে কোনো একমুখী হয়ে থাকবেন। একমুখী বলতে কি, আপনি দক্ষিণ হলে দক্ষিণেই থাকবেন, আদারওয়াইজ পূর্ব পশ্চিম যে কোনো একমুখী হয়ে থাকবেন। কিন্তু আপনি যদি আপনার ডিগ্রিটা কোণের পরিমাণ 180 থেকে কম বেশি হয়, 180 এবং 90 থেকে কম বেশি হয়, তাহলেই কিন্তু আপনার ডিরেকশন হবে দ্বিমুখী। যদি এইরকম ডিরেকশন হয় তাহলেই কিন্তু আপনার ডিরেকশন হয়ে যাবে হয়তো এখানে পূর্ব পশ্চিম, দক্ষিণ উত্তর, এরকম টাইপের 2 ওয়ে ডিরেকশন হয়ে যাবে। এই বেসিকটা একটু মাথায় রাখবেন। ওকে, যাই হোক, এবার আসেন তাহলে আমরা একটু কাজ করি। এবার তাদের মতো করে আমরা সাজাই। তারা বলছে যে আমির ফেসিং সাউথ। ধরেন এই হচ্ছে মিস্টার আমিরের বাসা, ঠিক আছে? এই আমিরের বাসার এই হচ্ছে তার দরজা। তো এই দরজাটা ছিল কোনমুখী? দরজাটা ছিল হচ্ছে দক্ষিণমুখী। আমি একটু বড় করে আঁকি। এই হচ্ছে আমিরের বাসা, কেমন? এই আমিরের বাসার এই হচ্ছে একটা দরজা আছে। ফাইন, আমরা এইভাবে কেন আঁকছি, আমাদের সুযোগ আছে। এই হচ্ছে তার বাসা। ফাইন, এই বাসার এইখানে খেয়াল করে দেখেন তার একটা দরজা আছে। ওকে, তো এই যে দরজাটা, এই দরজার এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এই দরজাটা আবার কি মুখী হয়ে আছে? এই দরজাটা সাউথ মুখী হয়ে আছে, এটা তারা বলতেছে। ফাইন, এখন আমির বেটা এইখান থেকে বের হচ্ছে, তার মুখটা কোন মুখী হয়ে আছে? সাউথ। সে বের হয়ে কি করলো? বের হয়ে দেখেন হি টার্ন রাইট। তার মানে আপনি এইভাবে আছেন, আপনি রাইট মুখী হয়ে মানে সাউথ মুখী হয়ে আছেন, তাহলে আপনার রাইট কোনটা? এদিকে। তার মানে সে কি করলো? রাইটের দিকে গেল, কিছুক্ষণ গেল। ওকে, ফাইন। আরেকটা কথা বলে রাখি, আপনার রাইট আপনার লেফট কোন দিকে হবে? আমি বারবার বলতেছি, ঘড়ির কাঁটার দিকে যেটা সেটা লেফট, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেটা সেটা রাইট হবে। তাহলে আমির সে যদি দক্ষিণমুখী হয়ে থাকে তাহলে তার রাইট কোন দিকে? তার মানে সেই দিকে যাওয়া শুরু করবে। ওকে, ফাইন। এরপর এদিকে সে কতটুকু গেল? 20 মাইল গেল। তো এই স্টার্টিং পয়েন্ট থেকে এইদিকে সে 20 মাইল গেল। ফাইন। এরপর কি করছে? দেন হি টার্ন রাইট এগেইন। তার মানে সে এই মুখী হয়ে আছে, পশ্চিম দিকে যাচ্ছে, তাহলে তার রাইট আবার কি? উপরের দিকে। তাহলে সে উপরের দিকে এখন যাচ্ছে। কতটুকু যাচ্ছে? 10 মাইলস গেল। ফাইন, এবার সে 10 মাইল গেল রাইটের দিকে। তারপরে দেন হি টার্নস রাইট এগেইন, আবার সে রাইট। তার মানে এখন সে আছে হচ্ছে নর্থমুখী, তাহলে তার রাইট এই দিকে। কোন দিকে? পশ্চিম দিকে, ঠিক আছে? তার মানে ইস্টের দিকে। তাহলে আবার সেই দিকে গেল, কতটুকু গেল? দেন হি টার্ন রাইট অ্যান্ড ওয়াক 60 মাইল। সে ধরেন 60 মাইল গেল এই পর্যন্ত। তার মানে সে এই মুহূর্তে এইখানে আছে। কোথায় আছে? এই জায়গায় মিস্টার আমির আছে, সে এই পজিশনে দাঁড়ায় আছে মিস্টার আমির। ওকে, এখন আপনার কাছে জানতে চাচ্ছে ইন হুইচ ডিরেকশন, সে কোন মুখী ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। সে যে স্টার্ট করেছিল, কোথা থেকে স্টার্ট করেছিল? এই তো তার বাসা, এই যে স্টার্টিং পয়েন্ট, তার বাসার দরজা, যেটা কিনা দক্ষিণমুখী হয়েছিল। তাহলে এইখান থেকে এখন সে আছে এইখানে, তাহলে সে কোন মুখী হয়ে আছে? তার মানে আমি যদি এইটা করি, সে এই মুখী হয়ে আছে না? বলেন এইটা কি কোনোভাবে 90 ডিগ্রি, 180 ডিগ্রি? না, তাহলে এটা কখনোই একমুখী হবে না, তাহলে এটার আনসার হবে দ্বিমুখী। তার মানে আমার যেগুলো একমুখী আনসার আছে সেগুলো আমি বাদ দিয়ে চিন্তা করব। এবার আসি, এই যে দিকটা সেটা কিভাবে গেল, কোন দিকে গেল, ভালো করে একটু খেয়াল করেন।
সে এই যাচ্ছে মানে কি ইস্টের দিকে যাচ্ছে, ঠিক আছে। আবার সে কোথায় চলে গেল, নর্থ ইস্ট, নর্থ ইস্ট, নর্থ। দেখেন তার মানে সে আসলে যে জায়গার দিকে যেভাবে যাচ্ছে সেটা হচ্ছে এইখান থেকে এই যে পয়েন্টটা সেটা কি নর্থ ইস্ট কিনা। আমরা বলেছিলাম না আপনাদের ফিগারের কথা একটু মনে করে দেখেন, যে আমরা যদি এইটা চিন্তা করি দিকটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এটা সাউথ, এটা নর্থ, আর এটা হচ্ছে ইস্ট, আর এটা হচ্ছে কি ওয়েস্ট। তাহলে সে বেচারা কি এইভাবে আছে বলে মনে হচ্ছে না? তাহলে এইভাবে যদি থাকে তাহলে সে ইস্ট নর্থ কিংবা নর্থ ইস্ট যেভাবে বলে না কেন, নর্থ দিয়ে গেল আবার ইস্ট, নর্থ ইস্ট। তার মানে আমরা বুঝতেই পারছি সে আসলে নর্থ এবং ইস্ট এই দুইটা সমন্বয়ে আছে। আর সেইটা আমাদের নর্থ ইস্ট কোথায় আছে, নর্থ ইস্ট আমরা কেবল অপশন বিতেই দেখতে পাচ্ছি। তার মানে আমাদের আনসার যেটা হবে সেটা হচ্ছে অপশন বি। এইটা কারো কারোর জন্য কিছুটা কঠিন মনে হতে পারে, তাই আমি একটু ফিগার ড্র করে দেখাইলাম যাতে আপনি সহজে রিয়ালাইজ করতে পারেন। ওকে, আসেন তাহলে আমরা পরে দেখি। 9 অনেকে আনসার করেছেনও, তবে এটা নিয়ে হয়তো অনেকে কনফিউজড হয়ে গিয়েছিলেন। আসেন আমরা নেক্সটে দেখি, বিশাল বড় একটা ক্যালকুলেশন এখানে। এবার বলতেছে যে চঞ্চল ওয়াক আপ লেট, সে দেরিতে ঘুম থেকে উঠলো, দেয়ারফোর তাই হি ডিসাইড, সে স্থির করলো টু টেক শর্ট রুট টু হিজ ওয়ার্ক, সে তার কাজে যাওয়ার জন্য একটা ছোট রাস্তা খুঁজে বের করবে। হি হারিডলি ওয়াক আউট, সে খুব দ্রুত হাঁটছিল অফ হিজ হাউস, তার বাসা থেকে, এন্ড এবং টার্ন লেফট, তারপরে সে কিছু দূর হাঁটার পর সে লেফটে টার্ন নিল। আফটার গোয়িং আ মাইল, 1 মাইল যাওয়ার পর, এন্ড আ হাফ, 1.5 মাইল যাওয়ার পর, হি টার্ন রাইট, সে আবার রাইটে গেল, এন্ড এবং ওয়াক হাফ আ মাইল, সে আবার অর্ধেক গিয়া সে কি করলো, দেন হি টার্ন রাইট, আবার রাইটে মোড় নিল, এগেইন এন্ড এবং ওয়াকড হাফ আ মাইল, আবার 1.5 মাইল, ফাইনালি রিচিং হিজ অফিস, দিন শেষে তার অফিসে গিয়ে পৌঁছাইলো। ইন হুইচ ডিরেকশন ইজ হিজ অফিস ফ্রম হিজ হাউস, তাহলে তার বাসা থেকে অফিস কোন মুখী হয়ে আছে সেটা জানতে চাওয়া হয়েছে। ভাই এই এত বড় লিটারেচার পড়ে আপনি কি করতে পারেন, আনসারটা কি হবে সেটা করতে যাচ্ছেন। ইন হুইচ ডিরেকশন হিজ অফিস ফ্রম হিজ হাউস, তাহলে তার বাসা থেকে তার যে অফিস, সেই অফিস এর মুখ কোনটা সেটা জানতে চাইছে। ভাই আপনি একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, এইটা আপনার হাউস আর এটা আপনার অফিস, এখন এটা কোন মুখী হয়ে আছে, এটা কোনো ইন্ডিভিজুয়াল আইডেন্টিফাই করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আমার বাসার দরজা দক্ষিণমুখী, আরেকজনের বাসার দরজা পূর্বমুখী, অন্যজনের দরজা পশ্চিম উত্তরমুখী, এক একজনের বাসার দরজা এক এক দিকে। তার মানে সমস্যাটা কোথায়? ওই যে ব্যক্তি চঞ্চল, সে যখন বাসার থেকে তাড়াহুড়া করে বের হচ্ছিল তখন তার মুখটা কোন দিকে ছিল সেটা বলতে মনে নাই, তার মানে প্রশ্নে সেটা বলে নাই। তাহলে এইটা আনসার কখনোই করা যাবে না, বুঝতে পেরেছেন? তার মানে আনসার হবে নান অফ দিস, এখানে কোনোটাই না, তার মানে এটা অসম্ভব, এটা নির্ণয়ই করা যাবে না। ওকে, আসেন আমরা বুঝতে পেরেছি এই টাইপের কোয়েশ্চেনগুলো। এইবার এই যে ফিগার কাউন্টিং এর কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনি অফকোর্স এখান থেকে কোয়েশ্চেন পাবেন, নিশ্চিতভাবে বলা যায় যে ফিগার কাউন্টিং থেকে আমরা প্রশ্ন পাবো। ওকে, আমরা একটু দেখতে চাই কেউ কোনো আনসার করেছেন কি না। ওকে, বি বলেছেন। আচ্ছা যাই হোক, আমরা পরের প্রশ্নটাতে আসি, খুব সুন্দর একটা প্রশ্ন। কাউন্ট দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেল এন্ড স্কোয়ার, ত্রিভুজ এবং চতুর্ভুজ গণনা করতে বলছে ইন দ্য ফলোইং ফিগার। এই যে ফিগারটা দেখতে পাচ্ছেন, এই ফিগারের মধ্যে কয়টা ত্রিভুজ এবং কয়টা চতুর্ভুজ আছে সেটা জানতে চাওয়া হয়েছে। তো এই কোশ্চেন আনসার করতে আপনার পরীক্ষার হলে অনেক সময় লাগবে, অনেকে ভাবতে পারেন। যারা এইগুলা কাউন্টিং গুলা জানেন তাদের আবার খুব সহজে কিভাবে বের করতে হয় সেটা খুব সহজে চিন্তা করতে পারবেন। আপনি একটু খেয়াল করে দেখেন যে এইখানে ট্রায়াঙ্গেল আছে 44টা, এখানে 46, এখানে 44, এখানে 44, আর স্কোয়ার আছে 8, 8, 10 এবং 8। তার মানে যেহেতু এইটা ক্রিটিক্যাল সময় সাপেক্ষ ব্যাপার, তার মানে দেখেন তারা কিন্তু আপনাকে একটা অপরচুনিটি দিয়ে রাখছে কোথায়, অপশনগুলোতে। তার মানে আপনি যদি ট্রায়াঙ্গেল সংখ্যা বের করতে চান, তারপরে গিয়ে স্কোয়ার সংখ্যা বের করতে চান, তাহলে অনেক সময় লাগবে। ঠিক আছে, প্রায় 7-8 মিনিট চলে যাবে।
কিন্তু আপনি এই ম্যাথ সর্বোচ্চ 3-4 সেকেন্ডে করতে পারবেন যদি অপশনের দিকে তাকান। সেটা কি? সংখ্যা কোথায় কম? স্কোয়ারে। আপনি ট্রায়াঙ্গেল আইডেন্টিফাই করতে যায়েন না, আপনি স্কোয়ার আইডেন্টিফাই করেন। দেখেন যে আসলে এখানে কয়টা বর্গ আছে। এখন আপনাকে নিশ্চয়ই জানতে হবে যে বর্গ কিভাবে আইডেন্টিফাই করা হয়, কি শেপে থাকলে। ধরেন এইটা একটা বর্গ, ঠিক আছে, এই বর্গটাকে এই মাঝ বরাবর ভাগ করলেন, এই মাঝ বরাবর ভাগ করলেন, তাহলে এইখানে কিন্তু আরো কিছু নতুন বর্গ তৈরি হয়েছে। তাহলে এই ফিগারটার মধ্যে কয়টি মোট বর্গ আছে সেই বেসিকটা যদি আপনার জানা না থাকে তাহলে তো আপনি পারবেন না। তো কয়টা আছে খেয়াল করে দেখেন, এখানে একটা বর্গ পাচ্ছেন, এখানে একটা পাচ্ছেন, এখানে একটা পাচ্ছেন, এখানে একটা পাচ্ছেন, 4টা বর্গ পাচ্ছেন। কিন্তু মজার ব্যাপার হলো আপনি কি খেয়াল করে দেখছেন এই 4টার সাথে এই এক্সিস্টেন্ট একটা বর্গ তো আগের থেকেই ছিল। তাহলে বলাই যেতে পারে যে এইখানে আসলে বর্গ আছে কয়টা, এইখানে আসলে বর্গ টোটাল স্কোয়ার আছে হচ্ছে 4 আর 1 কত 5, তার মানে এখানে মোট 5টা বর্গ আছে। তাহলে এই শেপ সবসময় কয়টা বর্গ ক্যারি করে? 5টা বর্গ ক্যারি করে। তাহলে দেখেন তো আপনার এই প্রশ্নের দিকে তাকায়া দেখেন একটু ভালো করে যে এই প্রশ্নে এইটা একটা বর্গ বলা যায় কিনা। এই যে একটা বর্গ দেখতে পাচ্ছেন, এটা কি বর্গ বলা যায়? বলা যায়। আবার এই বর্গটা দেখেন তো এইভাবে ভাগ হয়েছে কিনা, বর্গটা কি এইভাবে ভাগ হয়েছে? তাহলে এইভাবে ভাগ হয়েছে বলা যায়। তাহলে এইখানে কয়টা বর্গ আমি নিঃসন্দেহে বলতে পারি যে এইখানে আসলে আমার কয়টা বর্গ আছে? 5টা বর্গ আছে। অলরেডি আমি বলতে পারি যে এইখানে আমার চোখে প্রথম দেখায় এইখানে আমি বলতে পারছি যে আমার স্কোয়ার আছে কয়টা? 5টা। এবার আসি আরো কোনো স্কোয়ারের শেপ এখানে আছে কিনা। আপনি যদি একটু ভালো করে রিয়ালাইজ করেন তাহলে দেখেন তো আপনার চোখে এইভাবে আরো একটা বর্গ পড়ে কিনা। নিশ্চয়ই পড়া উচিত। এইভাবে আরেকটা বর্গ 1, তারপরে এই বর্গটাকে এইভাবে ভাগ করা হয়েছে এবং এইভাবে ভাগ করা হয়েছে কিনা। তার মানে সেম একই কাজ আরো একবার ঘটছে কিনা। তার মানে আমি বলতেই পারি যে আসলে আমার এইখানে আরো একটা কি আছে, আরো এই যে এই জায়গাটাতে আরো বর্গাকার শেপ আছে হচ্ছে আরো একটা। তার মানে এইখানে আমি বলতে পারি সেকেন্ড যে বর্গের সংখ্যাটা সেখানেও কয়টা আছে? 5টা। তাহলে মোট স্কোয়ার আমার কয়টা আছে? 5 5 10টা যোগ করলে। তাহলে আমি দেখি তো অপশনে আমাদের স্কোয়ারের সংখ্যা 10টা কোথায় আছে? আমরা তো জাস্ট একটা অপশনে দেখতে পাচ্ছি। তাহলে তার লাগোয়া যেটা সেটাই ট্রায়াঙ্গেলের সংখ্যা। তার মানে এখানে 44টা ট্রায়াঙ্গেল আছে। এখন ট্রায়াঙ্গেল কিভাবে বের করতে সেটা দেখাই দেখলে আপনি আরো পাগল হয়ে যাবেন। তো এই মুহূর্তে আমি সেটা দেখাচ্ছি না, ঠিক আছে? ওকে, তো বোঝা গেল যে কিভাবে আনসারগুলো করতে হয় আউট অফ দ্য বক্স। তো এই কোয়েশ্চেনটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টসে জানাবেন প্লিজ। স্বপ্নকন্যা অপশন সি বলেছেন, আপনারা কি জানতেন বা এইভাবে চিন্তা করেন পরীক্ষার হলে বা করছেন কিনা, এটা একটা বিষয়। ওকে, ছোটন সি বলেছেন রাইট। আসি তাহলে আমরা আরো কিছু কোয়েশ্চেন দেখি। এবার আমরা আপনাদের মিরর ইফেক্ট এবং ওয়াটার ইফেক্ট নিয়ে কিছু কথা বলি। এইগুলা থেকেও আপনার কোয়েশ্চেন আসতে পারে। দেখেন আমি বলেছিলাম না যে প্রকারের মেন্টাল এবিলিটিগুলোতে যত প্রকারের টপিক আছে আমি সবগুলোই টাচ করার চেষ্টা করব যাতে করে আপনি পরীক্ষায় এই 15 তারিখ এবং যে পরীক্ষাগুলো পরীক্ষাটা হতে যাচ্ছে এটা যাতে আপনি ভালো করতে পারেন। তো মিরর ইফেক্টের ক্ষেত্রে কিছু লেটার আছে যেগুলো মিররে সেম দেখায়, AHIMOTUV WX, এরা বাস্তবেও যা দেখায় মিররেও তা দেখায়। এখন প্রশ্ন হচ্ছে মিরর রিফ্লেকশনটা আপনি চিন্তা করবেন কিভাবে? ভাই সহজ কথা, মিরর রিফ্লেকশনে যেটা হয় ডান হয়ে যায় বাম, বাম হয়ে যায় ডান, এটা মাথায় রাখবেন। তো রাইট থাকলে বাস্তবে সে লেফট হয়ে যাবে, লেফট বাস্তবে থাকলে রাইট হয়ে যাবে। এটা হচ্ছে মিরর রিফ্লেকশনটা, ঠিক আছে? আর এটা মিরর রিফ্লেকশন। আর ওয়াটার রিফ্লেকশনটা কি সাথে সাথে একটু দেখে রাখি। ওয়াটার রিফ্লেকশন হচ্ছে টপ বটম হয়ে যাবে, টপ যেটা সেটা বটম হয়ে যাবে। তার মানে আপনি যদি পানির কাছে দাঁড়ান তাহলে আপনার মাথা চলে যাবে পায়ের পজিশনে আর পা চলে আসবে মাথার পজিশনে। তার মানে ওয়াটার রিফ্লেকশন হচ্ছে টপ বটম, বটম টপ হয়ে যাবে। ওকে, আর রাইট লেফট এই যে রিভার্স হবে সেটা হচ্ছে মিরর রিফ্লেকশনে। এবং কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো মিরর রিফ্লেকশন এবং বাস্তবে সেম থাকে, সেগুলোকে আমরা বলে থাকি কি বলা আছে এখানে, পেলিনড্রোম, ইংলিশ ওয়ার্ড আর কি। যে এইখানে আপনি দেখতে পাচ্ছেন HOS, HIMOM, এরা মিরর রিফ্লেকশন এবং বাস্তব সেম। তো এই কয়েকটা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এইগুলোও সরাসরি পরীক্ষায় আসতে পারে, তখন আপনি খুব দ্রুত আনসার করতে পারবেন। আচ্ছা যাই হোক, এবার আসেন আমাদের কাছে জানতে চাচ্ছে যে which one is the mirror reflection of given image। এখন ইমেজ কোথায়? ইমেজটা কি পরে চলে গেল?
আমি একটু দেখি তো, পরেও তো ইমেজ নাই, তাহলে ইমেজের কালারটা মনে হয় কালো হয়ে গেছে, যার জন্য ইমেজটা এখানে দেখা যাচ্ছে না। তো আমার মনে হয় ইমেজটা এমন ছিল যে 6, এটাকে যদি আমরা মিরর রিফ্লেকশন করি তাহলে, হ্যাঁ তাই তাই ইয়েস, আমরা অপশনে দেখতে পাচ্ছি 9 6 9 6 এই টাইপের কিছু। তার মানে আমার ফিগারটা কি ছিল, ফিগারে এখানে একটা 6 ড্র করা ছিল, 6, ঠিক আছে, এখানে ফিগারে 6 ছিল। এখন এই 6 এর মিরর রিফ্লেকশন নিচের কোনটা হবে? তো আমি আপনাদের কি বলছিলাম, মিরর রিফ্লেকশন ডান বাম হয়ে যাবে। তার মানে দেখেন আপনার এই যে 6 এর যে বৃত্ত টাইপটা, এই বৃত্ত টাইপটা কোন পাশে আছে আমি যদি বলি, বাস্তবে সে কি আপনার রাইট সাইডে আছে কিনা, তাহলে সে কোথায় চলে আসবে, লেফট সাইডে চলে আসবে। তার মানে আপনার এইবার বৃত্তটা এই সাইডে থাকবে। এবার হুঁটটা দেখেন, সে 6 হুঁট যেটা বা মাথা যেটা, সেটা আছে কোথায়, রাইট সাইডে, তাহলে আয়নায় চলে আসে, সে চলে আসবে কোথায়, লেফট সাইডে, তার মানে এইদিকে চলে আসবে। তাহলে এইভাবে যদি চিন্তা করেন, তার মানে দেখেন তো এমন করে কিছু আছে কিনা, এমন করে অপশন বি তে মনে হয়। তাহলে কার কি মনে হচ্ছে? ইয়েস, পাতা উল্টালে মিরর রিফ্লেকশন সলভ। ভাই এত পাতা উল্টানোর সময় আছে? এগুলো হলো আপনি যে কথাটা বলছেন, এগুলো হলো ব্যাকডেট ওয়ে চিন্তা করা। আপনি পরীক্ষার হলে লিখবেন, তারপর এবার পাতা উল্টায় দেখবেন, এত সময় কিসের? আপনি জাস্ট দেখবেন ডান কোথায় বাম কোথায়, তার মানে আপনি চোখে এক পলকে আনসার করে ফেলবেন। আপনি পাতা উল্টাবেন, সময় আছে এতবার? পাতা উল্টাইতে যে সময় লাগবে ওই সময় আনসার হয়ে যাবে, যদি আপনি এইটা বুঝেন যে ডান বাম ডাম। ঠিক আছে, তার মানে আমরা হ্যাঁ অপশন বি রাইট। আসেন এবার আমরা পরে চলে যাই। এবার তারা বলছে হুইচ ওয়ান ইজ দ্য মিরর রিফ্লেকশন অফ দ্য গিভেন ওয়ার্ড রোজ। তাহলে রোজ কি হবে দেখেন তো, রোজের যা বললাম ডান বাম হয়ে যাবে। তার মানে এই যে ই যেটা আছে এটা একদম শেষে আছে ডান সাইডে, তাহলে এটা মিরর রিফ্লেকশন করলে একদম শুরুতে চলে আসবে, ঠিক আছে, এবং তার হুঁড়গুলোও চেঞ্জ হয়ে যাবে। তো এইটা নিশ্চয়ই এরকম করে হয়ে যাওয়ার কথা। আমরা যদি এটাকে করি, তার মানে দেখেন এইটা যদি আপনি ডান বামের ব্যাপারটা যদি জানা থাকে, তাহলে আপনি বলেন এই রোজটাকে লিখবেন, তারপরে লিখা গাঢ় করে খাতায় লিখবেন, লিখে তারপরে খাতা উল্টাবেন, তারপরে গিয়ে দেখবেন, ওই দেখতে দেখতে তো ভাই আপনি আরো 2টা প্রশ্ন সমাধান করে ফেলবেন, তাই না? যদি এইটা আপনার জানা থাকে, তার মানে বুঝছেন যে চলে যাবে শুরুতে, তার মানে শুরুতে আসে একটাই তো দেখতে পাচ্ছি, তাহলে আমার পুরো ক্যালকুলেশনটা করারই দরকার নেই, আমি জাস্ট একটা দিয়ে আনসার করে ফেলতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। এরকম আরো অনেক সুন্দর সুন্দর টিপস আছে। যারা আমাদের কোর্সগুলোতে এনরোল হচ্ছেন, সামনে আমাদের যে নতুন করে আবার আসবে অ্যানালিটিক্যালের মোটামুটি একটা ভালো সময় ধরে আমরা যে কোর্সগুলো করাবো, এগুলো তো প্রত্যেকটা খুব সুন্দর করে বলে দেবো, যাতে করে আপনি খুব দ্রুত আনসার করতে পারেন। আচ্ছা, বর্ণ মিরর রিফ্লেকশনের অপরিবর্তিত থাকে। ইয়েস, ইউ আর অ্যাবসলিউট রাইট রনি মজুমদার, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আসি সুমি সি বলেছেন। এবার হুইচ অফ দ্য, আচ্ছা মিরর রিফ্লেকশন আর না বলি, আমরা এবার ওয়াটার রিফ্লেকশনে আসছি। ওয়াটার রিফ্লেকশন কি নাই? এটা কি ওয়াটার রিফ্লেকশন? আচ্ছা ওয়াটার রিফ্লেকশন কেটে গেল কিনা জানি না। আচ্ছা যাই হোক, ওয়াটার রিফ্লেকশন আমরা বুঝতেই পারছি। এবার অ্যারথমেটিক অ্যাপটিটিউড, কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমও আসে, যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো ওয়ান কাইন্ডস অফ মেন্টাল অ্যাবিলিটি টাইপের কোয়েশ্চেন, মানে অনেকটা মানসিক ক্যালকুলেশনের মতো, ঠিক আছে। তো ওই টাইপের কোয়েশ্চেনগুলো একটু দেখি কি, যে এইগুলো আসতে পারে ম্যাথ থেকে। তারা বলতেছে যে আ মানকি ক্লাইম্বস আ 12 মিটার্স হাইট স্লিপি পিলার। একটা বানর কি করে, সবাই এটার সাথে পরিচিত, সে একটা আপনার তৈলাত্মক বাঁশ 12 মিটার, সেই বাঁশটা সে বেয়ে বেয়ে উপরে উঠছে, ফাইন। ইন দিস ফার্স্ট মিনিট, তার প্রথম মিনিটে হি ক্লাইম্বস 2 মিটার্স, সে প্রথম মিনিটে নাকি 2 মিটার উঠে, ফাইন। অ্যান্ড এবং ইন দ্য নেক্সট মিনিটস, ঠিক পরের মিনিটে হি স্লিপস 1 মিটার ডাউন, সে 1 মিটার নিচে পড়ে যায়, ঠিক আছে। এটা আপনার শৈশবে আপনি নিজেকে চিন্তা করেন, যখন গাছে উঠতেন, আম গাছ জাম গাছে যখন উঠতেন, তখন প্রতি একটা করে স্টেপ দিতেন, আর পরবর্তী স্টেপ দেওয়ার আগে যখন আপনি একটু স্লো করে দিতেন হাত পা, তখন কিছুটা নিচে পড়ে যেতেন, তাই না? আর উপরের দিকে তাকাইতেন, ওই ঢালটা আমি শেষ জাম কখন দিব, দিয়া ওই ডালটাকে ধরে ফেলবো, এরপরে আর পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। ওই কনসেপ্টটা যাদের, ওই শৈশবের কনসেপ্টটা মাথায় আছে, তারা এই ম্যাথ খুব সহজে ক্যালকুলেশন করতে পারবেন। যারা শর্টকাটে মুখস্থ করে করেন অনেকে, এইসব শর্টকাট করে এইসব জিনিস মনে রাখা যায় না, তাহলে ওইটা বোঝার চেষ্টা করবে। এবার দেখি কি বলছে, হি স্লিপ 1 মিটার ডাউন, ওকে ফাইন। ইন দিস ওয়ে, সে যদি এইভাবে চলতে থাকে, হাউ মাচ টাইম উইল হি টেক টু রিচ দ্য টপ ফ্রম
দ্য পিলার। তার মানে সে কত সময় নিবে সে ওই পিলারের নিচ থেকে উপরে উঠতে। তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন যে আমরা সাপোজ চিন্তা করলাম এই হচ্ছে আমাদের একটা 12 মিটার পিলার, ঠিক আছে? এই 12 মিটার পিলার এর বানরটা কি করে এখানে খেয়াল করে দেখেন তো। বানরটা প্রথম মিনিটে এখান থেকে প্রথম মিনিটে সে এক লাফে 2 মিটার উঠা পড়ে। তো এই যে সে 2 মিটার উঠে গেল এইখানে ফার্স্ট স্টেপে সে ফার্স্ট মিনিটে সে কিন্তু 2 মিটার উঠে যায়। এখানে 2 মিটার সে কিন্তু উঠে যায়, তাই বলছে না আমাদের এখানে 2 মিটার বলছে, তাই না? প্রতিয়াতে, হ্যাঁ 2 মিটার কিন্তু সে উঠে যায়। ফাইন, এবার আসেন পরবর্তী যখন আরেকটা জাম্প দিতে যাবে তখন সেটা দেওয়ার আগেই সে একটু স্লো করলে হাত পা, তখন আবার সে নিচে পড়ে যায়। তার মানে পরবর্তী মিনিটে, মানে আমার সেকেন্ড মিনিট যেটা, এই সেকেন্ড মিনিটে সে যেটা করে সেটা, আর এই যে আগে সে 2 মিটার উঠতে পারছিল এখন কিন্তু আর সে 2 মিটার উঠতে পারছে না, সে বরং আরো 1 মিটার নেমে গেল। তার মানে সে এখানে 1 মিটার তার মাইনাস হয়ে গেল। তার মানে তার মোট 2 মিনিটে তার সফলতা কতটুকু। এখন আপনি দেখেন তো 2 মিনিট পরে আসলে সে এই পজিশনে আছে না, তার মানে 2 মিনিটে তার সফলতা যদি বলি তাহলে সেই 1 মিটার কিনা। ভালো করে চিন্তা করেন, 2 মিনিটে তার সফলতা হয়েছে 1 মিটার। এখন এই যে উঠবে নামবে এটা কতক্ষণ পর্যন্ত চলবে আপনি চিন্তা করে দেখেন। লাস্ট জাম্পটা যখন দিবে সে, লাস্ট জাম্পটা দিলে এইখানে উঠে পড়লো না, তখন কি আর নেমে যাওয়ার কোনো ব্যাপার আছে? তাহলে না। তাহলে আপনি এটা চিন্তা করেন, লাস্ট জামে সে এই 2 মিটার উঠে যাবে। তার মানে আমরা টোটাল থেকে 2 মিটার বাদ দিব 12 থেকে। তাহলে আমার এইখানে 12 থেকে যদি আমরা 2 মিটার বাদ দিই তাহলে থাকতেছে কত? 10 মিটার। তার মানে আমার উঠানামার খেলা হবে হচ্ছে এই 10 মিটারের মধ্যে, ঠিক আছে? তাহলে এই 10 মিটার উঠতে তার কয় মিনিট লাগে সেটা বের করি, তার সাথে এই লাস্টের 1 মিনিট আমরা কি করে দিব? যোগ করে দেব, তাহলে আনসার চলে আসবে। এই টাইপের যত ম্যাথ আছে আমরা এই কনসেপ্টে চিন্তা করবো। এটা হলো একদম বেসিক দেখানোর জন্য আপনাকে ভেঙে চলে বললাম। তাহলে এবার আমরা কিভাবে বের করতে পারি, সাজাবোটা কিভাবে? আসেন আমরা বের করতে বলছি কি সময়, তো ওই কিটামে আমি যদি সাজাইতে চাই যেটা বের করতে হয় সেটা ডানে রাখি। তাহলে আমরা এটা বলতে পারছি যে 2 মিটার উঠতে তার লাগে হচ্ছে 2 মিটার মিনিটের কথা বলছে না? হ্যাঁ, তার মানে আমি এটা বলি যে 1 মিটার পথ উঠতে তার লাগে কয় মিনিট? 2 মিনিট। খেয়াল করে দেখেন, তার 1 মিটার পথ, এই যে 1 মিটার পথ সেটা উঠতেই লাগে তার 2 মিনিট। তাহলে এই যে উঠানামার খেলা 10 মিটার পর্যন্ত হবে। তার মানে 1 মিটার না হয়ে এবার যদি আমাদের 10 মিটার হয় তাহলে 10 মিটার উঠতে তার কত লাগবে? ডাবল সময়, এখানে 10 গুণ হবে, তার মানে কি 20 মিনিট লাগবে। 20 মিনিট। তার মানে তার টোটাল টাইমটা কত লাগতেছে? টোটাল টাইম যেটা লাগতেছে সেটা হচ্ছে এখানে 20, আর ওই যে লাস্টের লাফে যে সে আপনার 2 মিটার উঠে যাবে আর নামবে না, টপে যাবে, তাহলে আরো 1 মিনিট। ইয়েস, তার মানে 21 মিনিট। এবার যে কোনো ধরনের ম্যাথ আসুক আপনি এভাবে চিন্তা করতে পারবেন এই টাইপের। এখন আমি এত আলোচনা করে দেখাইছি তাই বলে পরীক্ষার হলে কি এভাবে চিন্তা করবেন? না, পরীক্ষার হলে আপনি জাস্ট এটা দেখেন কত 12, তার থেকে 2 বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে জানেন? তাহলে কত রইল? 10। তার মানে সে আসলে 2 মিনিট সময় ব্যয় করে 1 মিটার পথ উঠে। তার মানে আমরা তাহলে এটা বলতে পারি, এখানে 10, তার মানে আমরা এটা বলতে পারি যে 10 মিটার উঠতে তার তাহলে লাগবে কত? 20 মিনিট। এই 20 মিনিটের সাথে আরো 1 মিনিট যোগ করে দিলে আমার কত হবে? 21। পুরো গল্পটা যদি আমাদের বেসিকটা জানা থাকে। ওকে, আসেন তাহলে আমরা দেখি 21। অনেকে উত্তর করেছেন 21, অনেকের এটা মুখস্থ আছে, অনেকবার পরীক্ষা আসছে। আচ্ছা, এবার কি বলছে? আ জবকিপার কাউন্টেড দ্য হেডস অফ দ্য এনিমেল ইন জো। সে জোতে একজন জো কিপার সে কিছু প্রাণীর মাথা গুনে দেখলো, found it to be 80, 80টা প্রাণীর মাথা আছে। when যখন he count the leg of the animals he found it to be 260, আবার সে যখন ওই প্রাণীগুলোর পায়ের সংখ্যা গুনতে গেল তখন দেখলো 260টি পা আছে। if যদি Joe had either pigeons or horse, ওই জোতে যদি পিজিয়ন্স এবং হর্স এই 2 ক্যাটাগরির প্রাণী থাকে তাহলে হাউ মেনি হর্স ওয়ার দেয়ার, তাহলে এখানে কতগুলো হর্স আছে আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। কতগুলো হর্স আছে আমরা সেটা জানি না, ধরে নিলাম x সংখ্যক হর্স আছে। তাহলে x সংখ্যক হর্স যদি থাকে তাহলে পিজিয়ন আছে কত? টোটাল দেখেন একটা
ওই জোতে দেখলো মোট প্রাণীদের মাথার সংখ্যা 80টা, তাহলে এইটা বুঝে নিয়েন প্রাণীদের পা ভিন্ন হইলেও মাথা কিন্তু একটাই থাকে, তাহলে ওই জোতে ওই চিড়িয়াখানায় যে কয়টা মাথা আছে প্রাণীর সংখ্যাও তাই। তার মানে মোট প্রাণী যদি 80টা হয় তার থেকে এক সংখ্যক যদি হর্স হয় তাহলে পিজন হবে 80 - x। এবার আসেন তাদের পায়ের সংখ্যা দিয়ে আমরা সমীকরণ দাঁড় করাবো। আচ্ছা, যদি আমার হর্সের সংখ্যা কত হয়, এখানে হর্সের সংখ্যা x হয়, তাহলে প্রত্যেকটা হর্সের পা কয়টা? 4টা, 4 দিয়ে গুণ করলে টোটাল পা হলো 4x। এবার আসি, আমার পিজনের পা কয়টা? 2টা, তাহলে পিজন আছে কয়টা? 80 - x, তাহলে তাকে 2 দিয়ে গুণ করলে টোটাল পা, ইয়েস, এটা সমানই কত? 260। এবার এটা ক্যালকুলেশন করলে x এর মান যেটা হবে সেটা আমাদের আনসার, দ্যাট মিনস ওইটাই হলো আমাদের হর্সের সংখ্যা। কত বলেছেন হুসাইন মিস্টার? 50, তার মানে 85 আমাদের আনসার। ওকে, 50 কোথায় আছে? অপশন সি তে। তো আমরা এই যে টাইপের ম্যাথগুলো, ম্যাথ একদম পিওর ম্যাথ, এরাও এইগুলাও কিন্তু আসে কিছুটা মানে মেন্টাল অ্যাবিলিটি টাইপের যে ম্যাথগুলো সেইগুলো। ওকে, এবার আমরা দেখি কি বলছে আরেকটা ম্যাথ। ডিভাইড 60 বাই হাফ এন্ড ডিডাক্ট 20, হোয়াট ডু ইউ গেট? তার মানে ডিভাইড মানে ভাগ করেন, কাকে ভাগ করেন? বাই হাফ, 60কে ভাগ করেন হাফ দ্বারা, তার মানে ভাগ, হাফ মানে 1/2। এইবার ভাগফল থেকে ডিডাক্ট, ডিডাক্ট মানে বিয়োগ, কত? 20 বিয়োগ করেন, তাহলে কত আছে? ভাই আমরা নর্মালি জানি পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়া বা ভাগ করলে কমে, কিন্তু পূর্ণ সংখ্যাকে প্রকৃত ভগ্নাংশ দিয়া ভাগ করলে কমে না, বরং বাড়ে। এইটাই আপনি জানেন কিনা? তার মানে এইটা এক প্রকারের মেন্টাল অ্যাবিলিটি টাইপের কোয়েশ্চন। তার মানে আমি এটা ভাগ করলে হয়ে যাবে ডাবল, তার থেকে যদি আমি 20 বিয়োগ করি, তার মানে 120 থেকে যদি 20 বিয়োগ করি, তার মানে আমার থাকে হচ্ছে কত? 100। এখন অনেকেই তো চিন্তাই করতে পারবে না, যে যদি এইভাবে চিন্তা না করে আর কি, সবাই তো এটা পারবেই, তো 60-এর উপরে যে আনসার হবে এটা অনেকে চিন্তা নাও করতে পারে, অনেকে আবার চিন্তা করে 60-এর অর্ধেক 30, এরকম কোনো চিন্তাও করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতেই পারছি যে আমাদের এই টাইপের প্রশ্নগুলো কেমন হয়, এই অ্যাপটিটিউড টাইপের প্রশ্নগুলো ম্যাথের। তো আসেন আমরা নেক্সটে আরেকটা দেখি, এইবার আমরা শেষ করে দিব রিলেটিভ পজিশনের ক্ষেত্রে। দেখেন রিলেটিভ পজিশন, তো কি বলছে? এই টাইপের কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। ইন আ র অফ ট্রিস, একটা গাছের সারি, ঠিক আছে, এইখানে কিছু গাছ আছে। টি ইজ 17th ফ্রম দ্য লেফট, লেফট সাইড থেকে, তার মানে এটা হচ্ছে লেফট সাইড আর এটা হচ্ছে আমাদের কি রাইট সাইড। লেফট সাইড থেকে ওই গাছের পজিশন হচ্ছে 7 নাম্বার। ধরেন এইখানে একটা কি আছে আমাদের, এই জায়গায় একটা গাছ আছে। ওকে, এই যে গাছটা, এইটা লেফট সাইড থেকে তার পজিশন হচ্ছে 7 নাম্বার। এবার তারপরে বলছে এন্ড এবং 14th ফ্রম দ্য রাইট, এবং এই গাছেরই আবার রাইট সাইড থেকে, এটা ছিল কোন দিক থেকে? এইটা ছিল আসলে লেফট থেকে, লেফট থেকে 7 নাম্বার, আর রাইট থেকে তার পজিশন, এই গাছেরই পজিশন কত? 14 নাম্বার। এখন বলতেছে আমাদের কাছে যে হাউ মেনি ট্রিস আর দেয়ার ইন দা র, এই সারিতে তাহলে মোট কতগুলি গাছ আছে? তাহলে আপনি একটু চিন্তা করেন, এদিকে আছে 7টা, ওই দিক থেকে আছে 14টা, তার মানে আমি উভয় দিক থেকে এই গাছকে 2বার কাউন্ট করে ফেলছে। তাহলে আমরা এই 14-র সাথে এই 7 যোগ করে দিলে আমরা পাবো হচ্ছে কত? 21। এখন এই দিক থেকে গুনছি, ওই দিক থেকে গুনছি, এই গাছটা 2বার পড়ে গেছে, তাই একবার বিয়োগ করে দিই, তাহলে রিয়েল ফিগারটা পাবো। তার মানে আমাদের আনসার হচ্ছে কত এখানে? 20। 21 থেকে 1 বিয়োগ করলে। ফাইন, কিন্তু ফ্যান্টাস্টিক টাইপের কোয়েশ্চেন, এগুলা কিন্তু পরীক্ষায় পাবেন, আমি বললাম আর কি এই টাইপের কোয়েশ্চেনগুলো। ওকে, এবার আসি, মিথু ইজ র্যাঙ্কড 21st। আচ্ছা, এই টাইপের কোয়েশ্চেন বলছি, বারবার না বলি, এবার একটু ফাস্ট হই। ব্লাড রিলেশনের ক্ষেত্রে দেখেন কি বলছে। ব্লাড রিলেটেড যে কোয়েশ্চেনগুলো হইতে পারে, আ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তার মানে একজন হাজব্যান্ড এবং ওয়াইফ, তার মানে আমাদের এখানে মোট কয়জন? 2 জন। ফাইন, তারপরে বলতেছে যে হ্যাভ 6 মেরিড সন, এবং ওই ফ্যামিলিতে ওই হাজব্যান্ড এবং ওয়াইফ দম্পতির 6 জন বাচ্চা আছে, 6 জন সন্তান আছে, ওরা আবার বিবাহিত, তার মানে ওরা আরো প্রত্যেকে আরো 6 জন করে নিয়ে আইছে, তার মানে প্রত্যেকের আরো 6 জন বউ আছে, তার মানে মোট আছে হচ্ছে কতজন এখানে? 6 আর 6 12। তারপরে কি বলছে? ইচ অফ দেম হ্যাজ 4 চিলড্রেন। ওরে বাবা, তার মানে ওই প্রতি 6 সন্তানের আবার প্রতিজনের
জন করে বাচ্চা আছে, তার মানে প্রতি 6 দম্পতির 4 জন করে যদি বাচ্চা থাকে তাহলে 424 জন বাচ্চা আছে। এইবার আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে দ্য টোটাল নাম্বার ইন দ্য ফ্যামিলি। তাহলে ওই ফ্যামিলিতে 424 মোট মেম্বারের সংখ্যা কত? তাহলে টোটাল মেম্বার যেটা হবে সেটা হচ্ছে, এইখানে আমরা যোগ করলে কত পাবো? 6 2 4 2 8, তার মানে 38 জন মেম্বার আছে ওইখানে। ঠিক আছে, এই যে টাইপের কোয়েশ্চেনগুলো ভাই খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। হ্যাঁ, আপনারা জাস্ট পরীক্ষার হল থেকে আইসা মিলায়া নিয়েন। আমি যে টপিকগুলো বললাম যে এইগুলার গুরুত্ব কতটুকু, জাস্ট পরীক্ষার হল থেকে এসে মিলায়া নিয়েন। ওকে, আসেন আমরা পরে দেখি কি বলছে। এবার ক্লক টাইপের কোয়েশ্চেন, ঘড়ির থেকে যে প্রশ্নগুলো আসতে পারে। ইফ দ্য আওয়ার হ্যান্ড অফ আ ক্লক ইজ টার্ন এন্টি ক্লকওয়াইজ ফ্রম 2 PM টু 9 AM, মানে দুপুর 2টা থেকে যদি সে এন্টি ক্লকওয়াইজ ঘুরা 9টায় চলে আসে, সকাল 9টায় চলে আসে, থ্রো হাউ মেনি ডিগ্রি ইট উইল হ্যাভ টার্ন, তাহলে সে কত ডিগ্রি টার্ন করলো? ওকে, তাহলে সাপোজ এই হচ্ছে একটা ঘড়ির কথা চিন্তা করেন। ওকে, তো এখানে 12 3 9 6, এখন কি বলতেছে? 2টা 1 2, এখানে 2, এই 2টা থেকে সে এন্টি ক্লকওয়াইজ টার্ন করে চলে আসে। তো এন্টি ক্লকওয়াইজ 2টা থেকে যদি সে এন্টি ক্লকওয়াইজ টার্ন করে এইখানে চলে আসে, তাহলে সে কত ডিগ্রি সে আসলে কি করলো? টার্ন করলো আমাদের কাছে, সেইটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা একটু খেয়াল করি যে এইখানে 2টা এবং 6টা পার্থক্য, 2টা এবং 9টা পার্থক্য কত? ঠিক আছে, 7, তাই না? এবার আমরা যেটা বলতে পারি তাহলে কত? 5, তার মানে 50, তার মানে 150 ডিগ্রি তাকে আসলে কি করতে হবে? টার্ন করতে হবে 150 ডিগ্রি। ভালো করে খেয়াল করেন, 2টা থেকে 9টা, তার মানে আমরা যদি এখানে চিন্তা করি 1 2 3, তারপরে এখানে 11, তারপরে এখানে হচ্ছে কত? 10, তার মানে 1 2 3 4 5 6, ঠিক আছে, তার মানে 5 ঘন্টা। এখানে আমরা যদি চিন্তা করি তাহলে আসলে কয় ঘন্টা আসলো? 5 ঘন্টা। এবার একটু ভালো করে খেয়াল করেন, 2টা থেকে 9টা পর্যন্ত, তার মানে আমরা যেটা বলতে পারি 1 2 3 4 5 ঘন্টা কিন্তু। ঠিক আছে, তাহলে এই যে 5 ঘন্টা, এই 5 ঘন্টা প্রতি ঘন্টায় কত ডিগ্রি? প্রতি ঘন্টায় কত ডিগ্রি আমাদের সেটা জানতে হবে। তাহলে পুরো ঘড়ি একটা বৃত্ত, তার মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। এবং পুরো ঘড়িটা কত ঘন্টা? 12 ঘন্টা। 12 দিয়ে ভাগ দিলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত? 30 ঘন্টা। তাহলে প্রতি 1 ঘন্টায় যদি 30 ঘন্টা হয়, তাহলে 2টা থেকে ব্যাক করে 9টায় আসলো, তার মানে কয় ঘন্টা? এখানে 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা না? হ্যাঁ, 5 ঘন্টা। আর প্রতি ঘন্টায় কত? 30 ডিগ্রি। তার মানে 3 5 কত? 15। এই হচ্ছে 150 ডিগ্রির ব্যাখ্যা। বোঝা গেল? তাহলে এই যে টাইপের প্রশ্নগুলো, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি আরো কিছু কোয়েশ্চেন এখানে আছে আর না বলি, এই যে এইগুলো আমরা সরাসরি যে সূত্র জানি, 11, তারপরে কত? 60 আওয়ার ডিভাইডেড 2 মডুলাস, এগুলো দিয়ে আমরা করে ফেলবো। হ্যাঁ, 11 মিনিট মাইনাস 60 আওয়ার ডিভাইডেড 2 মডুলাস দিয়ে করে ফেলবো। একই টাইপের কোয়েশ্চেন আমরা এখানে ঘড়ির কোয়েশ্চেন আর কি বললাম। এবার ঘড়ির থেকে বের হয়ে আসি হচ্ছে, দেখেন কি বলছে যে হাউ মেনি টাইমস ডু দ্য হেড অফ আ ক্লক coincide in 24 hours, তার মানে আপনার 24 ঘন্টার মধ্যে সে আসলে কতবার একে অন্যের উপরে থাকে, এই টাইপের কোয়েশ্চেনগুলো। হ্যাঁ, তার মানে এইগুলো কিন্তু বারবার আসে, 24, তারপরে 22, 24, 44, এই টাইপের কোয়েশ্চেনগুলো। এবার ডেতে দেখেন কি বলছে, সাপোজ টুডে ইজ ফ্রাইডে, ধরেন আজকে, যে ডে টাইপের কোয়েশ্চেন, ডে বের করা। আজকে ধরেন কি? শুক্রবার। হোয়াট ডে অফ দ্য উইক উইল ইট বি 65 days ফ্রম নাও, তাহলে আজকে থেকে 65 দিন পরে যে দিনটা আসবে সেই দিনটা কি দিন জানতে চাইছে। যদি আজকে শুক্রবার হয়, তাহলে আমরা এই 65কে কি দিয়ে ভাগ করব? আমরা 7 দিনে 1 সপ্তাহ, 7 দিয়ে ভাগ করব। তাহলে আমরা 7 নং কত পাবো? 63 পাবো। তাহলে বিয়োগ করলে কত? 2। তাহলে আমার রিমেনিং রয়ে গেল 2 দিন। তার মানে আমি ফ্রাইডের সাথে, আমাদের এই যে ফ্রাইডে আছে তার সাথে আরো 2 দিন যোগ করব, তাহলে আমরা পেয়ে যাব ফ্রাইডে, স্যাটারডে, সানডে। তার মানে আমার আনসার যেটা হবে সেটা হচ্ছে কি? সানডে। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে এই টাইপের যে প্রশ্নগুলো, এগুলো আপনারা প্রচুর পাবেন পরীক্ষায়। আচ্ছা, এবার কি বলছে? হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এক্স
উইকস এক্স ডে, এটা সমান আসলে কত হবে? তার মানে 7x আর x, তাহলে হবে হচ্ছে কত? 8x। ওকে, তারপরে কি বলছে? টুডে, তার মানে একই টাইপের দিনের কোয়েশ্চেন যেগুলো সেগুলো আমরা আপনাদের এখানে সর্বোচ্চ চেষ্টা করলাম যে বারবার পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, অল্প করে আগে আসতো একটা দুইটা এরকম করে মেন্টাল অ্যাবিলিটি টাইপের কোয়েশ্চেনগুলো আসতো। তো এখন যেহেতু আমাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির একটা বিশাল সিলেবাস, ম্যাথের সমান কোয়েশ্চেন বলে দিছে 20, তাহলে এতদিন আমি আপনাদের অ্যানালিটিক্যালের বিভিন্ন পাজল টাজল ক্রিটিক্যাল রিজনিং এর কোয়েশ্চেন নিয়েছিলাম এবং লাস্টে আইসা তারই একটা অংশ মেন্টাল অ্যাবিলিটি, সেইটা আলোচনা করলাম কি টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে। এইগুলো যদি একটু দেখে যান ইনশাল্লাহ ভালো করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।